আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের জিকে ডু অর ডাই সিরিজের ফোর্থ ক্লাস এবং শেষ ক্লাস নিয়ে আমি চলে আসলাম। তো যে কাজটা করতে হবে, সবাইকে ক্লাসটা এ টু জেড পর্যন্ত করতে হবে। আজকে ফোর্থ ক্লাসে আমাদের যে কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট অনুযায়ী আমরা আন্তর্জাতিকের এ টু জেড কিংবা আন্তর্জাতিকের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সব সময় আসে তা হচ্ছে আমরা শেষ করার চেষ্টা করব। তো সবাই যে কাজটা করতে হবে, সবাইকে ক্লাসটা বিভিন্ন জায়গায় মানে তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে মেনশন করতে হবে, সবাই মিলে হচ্ছে ক্লাসটা করতে হবে। কজ ক্লাসটা কেন সবাই মিলে করবা, সবাইকে একটু জানাই দিবা ক্লাসের কথা। কজ ক্লাসটা আসলেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি যখন স্টার্ট করব আমি খুব ডিটেইলিং সহকারে পড়াবো, আমি খুব ধীরে সুস্থে পড়াবো, আমি অনেকগুলো তোমাদেরকে ইনফরমেশন দিব, অনেকগুলো জায়গায় অনেকগুলো বিষয় নিয়ে আমি এক্সট্রা ইনফরমেশন দিব। প্রতিটা ইনফরমেশন চেষ্টা করবো আমার সাথে সাথে কমেন্টে ক্লাসটা যখন করবা কমেন্টের মাধ্যমে আমার সাথে সাথে ক্লাসটা শেষ করে ফেলার চেষ্টা করবা এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ক্লাসটা নোট করে করার চেষ্টা করবা। সো আমি আর ক্লাসে লেট করছি না, সো আমি চলে যাচ্ছি আজকে তোমাদের মহা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আন্তর্জাতিকের ক্লাসে। সো আমি ফোর্থ ক্লাস এবং আমাদের ডু অর ডাই সিরিজের শেষ ক্লাস, দেরি করব না, আমরা ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মহাদেশের একটা বিশাল বড় একটা মানচিত্র চলে আসছে। এই মহাদেশ থেকে হচ্ছে আমরা প্রথমে যে মহাদেশটা আমরা চুজ করব, প্রথমেই হচ্ছে আমরা চলে যাব এশিয়ার দিকে, ঠিক আছে? আমরা প্রথমে এশিয়া দিয়ে হচ্ছে আমরা শুরু করব, ঠিক আছে? সো আমরা দেখো এশিয়ার কোন সাইডটা নিয়ে বেসিক্যালি আমরা শুরু করব, ঠিক আছে? আমাদের আলোচ্য টপিক হচ্ছে এশিয়া। এশিয়ার হচ্ছে আমরা প্রথমে যেই জিনিসটা নিয়ে শুরু করব দ্যাট ইজ হচ্ছে দক্ষিণ এশিয়া, ঠিক আছে? দ্যাট ইজ হচ্ছে দক্ষিণ এশিয়া। প্রথমে হচ্ছে আমরা সাউথ এশিয়া নিয়ে শুরু করব। এখন কথা হচ্ছে ভাইয়া সাউথ এশিয়ার দেশ কয়টা, ঠিক আছে? কথা হচ্ছে ভাইয়া সাউথ এশিয়ার দেশ কয়টা? আমরা সবাই জানি সাউথ এশিয়ার হচ্ছে দেশ কয়টা। স্যার সাউথ এশিয়ার দেশগুলো কয়টা? ঠিক আছে 8টা। স্যার মনে রাখবো কিভাবে? এই মনে রাখতে গিয়ে তোমরা পড়ো মহা ঝামেলায়। সো আর কিন্তু কোনো ঝামেলা না, আজকে আমরা ঝামেলা কোনো কিছু হবে না। সাউথ এশিয়ার যে 8টা দেশ সেগুলো আমরা মনে রাখবো কিভাবে? সাউথ এশিয়ার 8টা দেশ মনে রাখবো হচ্ছে আমরা কিভাবে, তাহলে তোমাদেরকে একটা আমি টেকনিক দেখাই দিচ্ছি। এসপি বিমানে যাই, সবাই একটু দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এসপি বিমানে যাই, ঠিক আছে? এসপি কোথায় যাই? এসপি বিমানে যাই, ঠিক আছে? এসপি বিমানে যাই। এইটা যদি মনে রাখো তাহলে হচ্ছে তোমাদের সমস্ত সাউথ এশিয়ার নাম হচ্ছে সাউথ এশিয়ার যেসব দেশগুলো আছে দেশগুলোর নাম হচ্ছে তোমার মনে থাকবে। তাহলে এস দিয়ে কি হচ্ছে আমরা কি বলতে পারতেছি ভাইয়া? সবাই একটু দেখো, এস দিয়ে কি হচ্ছে? এস দিয়ে হচ্ছে শ্রীলঙ্কা। এস দিয়ে কি হচ্ছে? এস দিয়ে হচ্ছে শ্রীলঙ্কা। পি দিয়ে কি হচ্ছে ভাইয়া? পি দিয়ে হচ্ছে ভাইয়া পাকিস্তান, ঠিক আছে? পি দিয়ে কি পাচ্ছি আমরা? পি দিয়ে পাচ্ছি আমরা পাকিস্তান। ভি দিয়ে কি পাচ্ছি আমরা? ভি দিয়ে পাচ্ছি আমরা বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ। এবং বি দিয়ে আমরা আরেকটা দেশ পাচ্ছি দ্যাট ইজ ভুটান, ঠিক আছে? দ্যাট ইজ ভুটান। বুঝতে পারছো? আইতে কি পাচ্ছি? আইতে পাচ্ছি আমরা ইন্ডিয়া, ঠিক আছে? আইতে পাচ্ছি আমরা ইন্ডিয়া। এমতে কি পাচ্ছি? মায়ানমার না মালদ্বীপস। মায়ানমার কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে পড়ছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে, ঠিক আছে? এমে কি পড়ছে? মালদ্বীপস, ঠিক আছে? মালদ্বীপস, ঠিক আছে? এরপর এতে কি পড়ছে? আফগানিস্তান, ঠিক আছে? আফগানিস্তান, ওকে? আফগানিস্তান। এনে কি পড়ছে? এনে পড়ছে হচ্ছে নেপাল। তাহলে আমরা কয়টা দেশ পাইছি ভাইয়া? দেখো এসপি বিমানে যাই, আমরা কি সাউথ এশিয়ার প্রতিটা দেশ আমরা পাইছি না ভাইয়া? তাহলে দেখো আমরা সাউথ এশিয়ার আমরা একটা দেশ পাইলাম, আমরা দুইটা দেশ পাইলাম, আমরা হচ্ছে তিনটা দেশ পাইলাম, আমরা চারটা দেশ পাইলাম, ঠিক আছে? আমরা হচ্ছে 5টা দেশ পাইলাম, আমরা 6টা দেশ পাইলাম, আমরা 7টা দেশ পাইলাম, আমরা 8টা দেশ পাইলাম। আশা করছি সবাই ক্লিয়ার। আশা করছি আমরা সাউথ এশিয়ার যেসব দেশগুলো রয়েছে ক্লিয়ার। এখন কিছু জিনিস তো আমাদের জানতে হবে, তাই না? কিছু জিনিস তো আমাদের বেসিক তো অবশ্যই আমাদের ক্লিয়ার রাখতে হবে। তাহলে বেসিকটা ভাইয়া কেমনে ক্লিয়ার রাখবো? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে এই জায়গাটাতে একটু তোমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখন তোমাদেরকে প্রশ্ন আসতে পারে এই দক্ষিণ এশিয়াতে ল্যান্ডলক কান্ট্রি কয়টা, ঠিক আছে? দক্ষিণ এশিয়াতে ল্যান্ডলক কান্ট্রি কয়টা, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে মনে রাখবা দক্ষিণ এশিয়াতে ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে? ল্যান্ডলক কান্ট্রি কয়টা? ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে 3টা। দক্ষিণ এশিয়াতে ল্যান্ডলক কান্ট্রি কিংবা স্থলবেষ্টিত দেশ কয়টা? স্থলবেষ্টিত দেশ হচ্ছে 3টা। তাহলে ভাইয়া ল্যান্ডলক কান্ট্রি কয়টা? 3টা। তাহলে ল্যান্ডলক কান্ট্রি কারা কারা? তাহলে আমি বলতে পারতেছি আফগানিস্তান, এটা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। আফগানিস্তান, এদের কোনো সমুদ্র বন্দর নেই। আফগানিস্তান, এরপর হচ্ছে নেপাল,
এরপরে হচ্ছে ভুটান, এদের কোনো সমুদ্র বন্দর নেই, ঠিক আছে। ভুটান এরা হচ্ছে কি ভাইয়া ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে। এরা হচ্ছে স্থলবেষ্টিত দেশ, ঠিক আছে, স্থলবেষ্টিত দেশ, এদের কোনো সমুদ্র বন্দর নাই। এদের কি ভাইয়া, এদের কোনো সমুদ্র বন্দর নাই। বুঝাইতে পারছি ভাইয়া কথা, বুঝাইতে পারছি কথা। ওয়াটারলক কান্ট্রি কোনটা? আমাদের এইখানে আমাদের সাউথ এশিয়াতে ওয়াটারলক কান্ট্রি কয়টা জানো ভাইয়া? আমাদের সাউথ এশিয়াতে ওয়াটারলক কান্ট্রিও আছে। ওয়াটারলক কান্ট্রি হচ্ছে দুইটা, জলবেষ্টিত দেশ, ঠিক আছে। ওয়াটারলক কান্ট্রি কয়টা? দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে তোমার মালদ্বীপস, একটা হচ্ছে তোমার মালদ্বীপস, আর একটা হচ্ছে কি ভাই শ্রীলঙ্কা, ঠিক আছে, আরেকটা হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে। এরা হচ্ছে ওয়াটারলক কান্ট্রি। সো এখন কথা হচ্ছে একটা প্রশ্ন তোমার আসতে পারে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবার আগে ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাইছে কে? মনে রাখবা, দক্ষিণ এশিয়ার মধ্যে সবার আগে ব্রিটিশদের থেকে স্বাধীনতা কে পাইছে? আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার মধ্যে সবার আগে ব্রিটিশদের থেকে স্বাধীনতা কে পাইছে? সবার আগে ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাইছে আফগানিস্তান। চলো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউতে চলে যাই, ঠিক আছে। আর দেরি না করে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউতে চলে যাই, দেখি তারা কি ধরনের প্রশ্ন হচ্ছে আমাদের রাখে। আর এই জিনিসগুলো একটু মনে রাখবা, তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা তাদের কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেশের রাজধানী কি, কিংবা হচ্ছে মুদ্রার নাম কি, রাজধানী কি, মুদ্রার নাম কি, এই জিনিসগুলো প্রায় সময় হচ্ছে তোমাদের পরীক্ষায় এসে থাকে। এগুলো তোমরা কেয়ারফুল থাকবা যারা বিউপিতে বেসিক্যালি FASS FT+ যারা পরীক্ষা দিবা, তারা এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। তোমাদের কিন্তু এইসব জিনিস আছে, অবশ্যই ইংলিশে আছে, ইংলিশে থাকলেও কি আর করা ভাই, তোমার কি বলে জিকে তো জিকে, এটা বাংলা থাকুক ইংলিশে থাকুক, তুমি সিম্পল জিনিস বেসিক বুঝলে সব জায়গার জন্য হচ্ছে ভাইয়া গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এনিওয়ে, এরপর দেখো আমরা হচ্ছে বেশ কিছু হচ্ছে আমরা প্রশ্ন দেখি। যেমন আমাদের বলছে ভাইয়া কার্বন মানে কোন দেশটা হচ্ছে কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করছে? নিচের কোন দেশটা কি ভাইয়া, নিচের কোন দেশটা হচ্ছে কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করছে? সবাই একটু দেখো, নিচের কোন দেশটা কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করছে, ঠিক আছে। ঠিক আছে, অথবা আসতে পারে প্রশ্নটা এইভাবে আসতে পারে, মানে কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি, ঠিক আছে। অথবা আসতে পারে ভাইয়া কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি, ঠিক আছে। কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি, প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে, ঠিক আছে। কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি, ঠিক আছে। তাহলে কার্বন নেগেটিভ স্ট্যাটাস প্রথমে কে অর্জন করেছে ভাইয়া? ডেফিনেটলি তুমি কি বলতে পারো? ভুটানকে বলতে পারো, ঠিক আছে। তাছাড়া আমরা এটাও বলতে পারি এই মানে কার্বন প্রভাব মুক্ত বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটা? বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ হচ্ছে তোমার ভুটান, ঠিক আছে। কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটা? কার্বন প্রভাব মুক্ত দেশ হচ্ছে ভাইয়া ভুটান, ঠিক আছে ভাইয়া। তাছাড়া ভাইয়া প্রশ্নটা এইভাবেও আসতে পারে, অথবা আসতে পারে হচ্ছে বিশ্বের প্রথম ধূমপান মুক্ত, বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ, ঠিক আছে। বিশ্বের প্রথম মানে সিগারেট খাইতে পারবে না প্রকাশ্য, বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশকে, বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ তুমি বলতে পারতেছো কারে? ভুটানকে বলতে পারতেছো। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ তুমি ভুটানকে বলতে পারতেছো। তাছাড়া ভুটানকে আরো বলতে পারতেছো বিশ্বের প্রথম সুখ সূচক চালুকারী দেশ, প্রথম সুখ মানে সুখের উপর বেস করে সুখ সূচক চালুকারী দেশকে, সুখ সূচক চালুকারী দেশ, ঠিক আছে। সুখ সূচক চালুকারী দেশ হচ্ছে কে ভাইয়া? ভুটান। অথবা GNH হিসাবে যেখানে তোমার সবকিছু হিসাব করা হয়, সুখ সূচক চালুকারী দেশকে ভাইয়া ভুটান। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তারা GDP-তে না, তারা GNH এ সবকিছু হিসাব করে, ঠিক আছে ভাইয়া। আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে, ওকে। তাছাড়া ভুটানকে কি বলা হয় ভাইয়া? ভুটানকে বলা হয় ভাইয়া বজ্রপাতের দেশ। এগুলো মনে রাখবা, ভুটানকে বলা হয় কি ভাইয়া? বজ্রপাতের দেশ, মনে রাখতে হবে। ভুটানকে আরো আমরা কি বলতে পারি? ভুটানকে আরো আমরা বলতে পারি গর্জনশীল ড্রাগনের দেশ। ভুটানকে আরো বলতে পারি ভাইয়া গর্জনশীল ড্রাগনের দেশ। কি বলতে পারি? গর্জনশীল ড্রাগনের দেশ, ঠিক আছে। বজ্রপাতের দেশ, গর্জনশীল ড্রাগনের দেশ আমরা বলতে পারতেছি, ঠিক আছে, ঠিক আছে। আবার ভুটানের জাতীয় খেলা কি জানো? তীরন্দাজ, আর্চারি, মানে আর্চারি আর কি, এগুলো হচ্ছে ভুটানের জাতীয় খেলা, এগুলো মনে রাখবা, ঠিক আছে। এই হচ্ছে কতগুলো ইনফরমেশন আমরা পাইছি, দেখছো কতভাবে একটা প্রশ্ন তোমার আসতে পারে। এটাই হচ্ছে পড়ার সিস্টেম, এই সিস্টেমটা তোমাকে ফলো করতে হবে, এইভাবে পড়ো তাহলে তুমি তোমার ভালো কিছু করবা, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, ভারতের কনিষ্ঠতম নতুন রাজ্য তেলেঙ্গানা, ঠিক আছে। তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের কনিষ্ঠতম রাষ্ট্র তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল? ঠিক আছে, তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল? ঠিক আছে, কোন রাজ্যের অংশ ছিল?
ঠিক আছে ভাইয়া। তাহলে ভাইয়া দেখো বেসিক্যালি এই তেলেঙ্গানাটা, আমি তেলেঙ্গানা যে নতুন রাজ্য হয়েছে আর কি, ভারতের এখন মোট রাজ্য হচ্ছে কয়টা? 28টা। ঠিক আছে, ভারতের মোট রাজ্য হচ্ছে 28টা। 28টা কেমনে হয়েছে জানো? অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ ভেঙে হচ্ছে নতুন একটা রাজ্য আত্মপ্রকাশ করছে। অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন একটা রাজ্য আত্মপ্রকাশ করছে, তার নাম হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, তোমার অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন একটা রাজ্য আত্মপ্রকাশ করছে, তার নাম হচ্ছে তেলেঙ্গানা। এবং তেলেঙ্গানা হচ্ছে কততম রাজ্য? তেলেঙ্গানা হচ্ছে ভাইয়া 28তম রাজ্য। তেলেঙ্গানা কততম রাজ্য? তেলেঙ্গানা হচ্ছে 28তম রাজ্য হচ্ছে ভাইয়া তেলেঙ্গানা। এবং এটা কত সালে ভাঙছিল জানো? কত সালে ভাঙছিল এটাও মনে রাখবা। এটা ভাঙছিল 2014 সালের 2 জুন। আমি বারবার সরে যাচ্ছি ভোট থেকে, যাতে হচ্ছে আমি যে ইনফরমেশন গুলো লিখে দিচ্ছি এগুলো যাতে তোমরা কমেন্টে লিখতে পারো কিংবা নোট ডাউন করতে পারো। ঠিক আছে, 2014 সালের 2 জুন। আশা করছি সবাই বুঝতে পারছো। আমি একদম ডিটেইলিং করে সবগুলো পড়াচ্ছি। দেখো ভারতের কোন অঞ্চলের 7টি প্রদেশকে একত্রে 7 সিস্টার্স বলা হয়? এইগুলো আমি প্রথম ক্লাসে অনেক বলছি। আমাদের জিকে ডু অর ডাই সিরিজের প্রথম ক্লাসটা দেখবা। প্রথম ক্লাসে আমি এইসব জিনিস নিয়ে আমি অনেক বেশি ব্যাখ্যা করছি। এবং এই 7টা প্রদেশটা হচ্ছে চিকেন নেক কিংবা শিলিগুড়ি করিডোর দিয়ে হচ্ছে আমাদের জড়িত, মানে শিলিগুড়ি করিডোরের সাথে তোমার চিকেন নেক কিংবা শিলিগুড়ি করিডোর দিয়ে হচ্ছে ভারত হচ্ছে এই 7 সিস্টার্স কিংবা উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্যের সাথে কানেক্টেড হয়েছে। এবং এই চিকেন নেক কিন্তু আরেকটা কাজ করছে, কি জানো? এই চিকেন নেক আরেকটা কি কাজ করছে কে বলতে পারবা? এই চিকেন নেক কিন্তু আমাদের আরেকটা কাজ করছে। এই চিকেন নেক যেটা বলতেছি, এই চিকেন নেকটা হচ্ছে নেপাল এবং বাংলাদেশকে পৃথক করছে। এই চিকেন নেকটা হচ্ছে নেপাল এবং বাংলাদেশকে সেপারেট করছে। ঠিক আছে, নেপাল এবং বাংলাদেশকে সেপারেট করছে চিকেন নেক। কজ চিকেন নেকের ওই পারে হচ্ছে নেপাল, এই পারে হচ্ছে বাংলাদেশ। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি, ইনফরমেশনগুলো সবাই গ্যাদার করে না। চিকেন নেকটা কি? বেসিক্যালি চিকেন নেকটা তো জানো মুরগির গলা আর কি। যে চিকেন নেক দিয়ে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে 7 সিস্টার্স এর সাথে, তাদের 7 সিস্টার্স তাদের হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে কানেক্টেড। ঠিক আছে, আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারতেছো। এরপর দেখো কোন দেশটির সাথে সমুদ্রের যোগাযোগ নাই। তো এখানে তুমি কি পাচ্ছ? ভুটান আছে। আমি তো বলছিলাম তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখতে পাচ্ছ। সাউথ এশিয়ার মধ্যে তুমি কয়টা দেশ পাইতেছো? 3টা দেশ। দ্যাট ইজ হচ্ছে আফগানিস্তান, ভুটান, নেপাল। এখানে আমি কারে পাইতেছি? আমি ভুটানরে পাইতেছি। ডেফিনেটলি উই আনসার ভুটান, রাইট? আমি ভুটান আনসার করতে পারতেছি। এরপর দেখো ভাইয়া, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? বলো দেখি ভাইয়া, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? আমাকে একটু জানাও। ঠিক আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? আমাকে একটু জানাতে পারবা ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? একটু গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? ঠিক আছে, প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? এগুলো একটু গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ছিল প্রথম রাষ্ট্রপতি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে ভাইয়া, প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? প্রথম প্রধানমন্ত্রী ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুজি। পণ্ডিত জওহরলাল, ঠিক আছে, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিল তাদের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে বলতে পারবা? প্রথম বাঙালি রাষ্ট্রপতি, প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে? প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি। প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি। ঠিক আছে, প্রথম নারী রাষ্ট্রপতি কে ভাইয়া? প্রথম নারী রাষ্ট্রপতি মনে রাখতে হবে। প্রথম নারী রাষ্ট্রপতি ছিল প্রতিভা পাতিল। ঠিক আছে, প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিল ভারতের? ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি ছিল প্রতিভা পাতিল। আশা করছি সবাই একটু ইনফরমেশন গুলা লিখে নাও। প্রতিভা পাতিল। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছি। এন্ড দেন হচ্ছে নিচে কোন বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন? এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এপিজে আব্দুল কালাম। সে একজন সায়েন্টিস্ট ছিল না, সে একজন রাষ্ট্রপতি ছিল, একজন চিন্তাবিদ ছিল, একজন দার্শনিক ছিল। এবং সে কিন্তু একটা মানে মাইল ফলক। ঠিক আছে, ইন্ডিয়ার বিজ্ঞানকে এই যে বর্তমান ইন্ডিয়া যে পারমাণবিকভাবে পাওয়ারফুল, তার কিন্তু অনেকটুকু অবদান হচ্ছে এপিজে আব্দুল কালামের। ঠিক আছে, এরপরে আমরা একটু দেখি ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি? কিছুক্ষণ আগে আমরা পড়ছি প্রতিভা পাতিল হচ্ছে প্রথম হচ্ছে নারী রাষ্ট্রপতির নাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা ছিল। এন্ড দেন হচ্ছে আমি এখানে কি দেখতে পাচ্ছি? ভারতের স্বাধীনতা দিবস এক্স্যাক্টলি কখন? ভারতের স্বাধীনতা দিবস এক্স্যাক্টলি কখন?
ভারত কিন্তু স্বাধীনতা লাভ করে কখন? ভারত স্বাধীনতা লাভ করে 15 আগস্ট, ঠিক আছে? ভারত স্বাধীনতা লাভ করে 15 আগস্ট, আর পাকিস্তান লাভ করে 14 আগস্ট, ঠিক আছে? ভারতের স্বাধীনতা দিবস কখন ভাইয়া? 15 আগস্ট। কিন্তু এখন যদি তোমাকে যদি জিজ্ঞেস করে ভারত কবে প্রজাতন্ত্র কিংবা কবে রিপাবলিক হয়, কবে রিপাবলিক অফ ইন্ডিয়া হয়, ঠিক আছে, কবে প্রজাতন্ত্র হয়, ঠিক আছে, এটা যখন জিজ্ঞেস করবে তখন তুমি কি দিবা? 26শে জানুয়ারি 1950 সালে ভারত হচ্ছে রিপাবলিক হয় কিংবা প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়, এবং 26শে জানুয়ারি হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবস। আমার কথা সবাই বুঝতে পারছো কিনা বলো, ঠিক আছে? 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে? এরপরে হচ্ছে ভাইয়া ভারতের কোন রাজ্য নিয়ে চীনের সাথে বিরোধ আছে? আমি তোমাদেরকে কয়েকটা কথা বলছিলাম ভাইয়া, কয়েকটা কথা সবসময় মনে রাখবা। চীনের সাথে বিরোধ হচ্ছে বেসিক্যালি ভারতের কোন রাজ্য নিয়ে আছে। তো এখানে তুমি যে রাজ্যগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চীনের সাথে সীমান্ত ঘেঁষা কোনটা জানো ভাইয়া? চীনের সাথে সীমান্ত ঘেঁষা হচ্ছে অরুণাচল। সো অরুণাচলের কিন্তু তুমি যদি বর্তমান স্ট্যাটিস্টিকটা যদি দেখতে যাও, অরুণাচলের কিন্তু অনেক আগে মনে করো, সাপোজ মনে করো এটা অরুণাচল, ঠিক আছে, এটা চায়না এতটুকুতে ছিল, এখন এতটুকু পর্যন্ত অনেক অংশ হচ্ছে কিন্তু চায়না অরুণাচলটাকে আস্তে আস্তে দখলে নিয়ে ফেলছে, এবং চায়না কিন্তু মোটামুটি একটা বিতর্কিত একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারা কিন্তু অরুণাচলকে অনেক অংশ ঘিরে তারা কিন্তু চাইনিজ ম্যাপটা কিন্তু প্রকাশ করছিল। এটা নিয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র অধিদপ্তর কিন্তু এটার কিন্তু একটা তীব্র প্রতিবাদও কিন্তু করছিল। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এরপর দেখো ভারতের কাশ্মীরের কোন অংশ হচ্ছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ? কোথায় আসলে বেসিক্যালি বুদ্ধিস্টরা বেশি থাকে ভারতের? এটা হচ্ছে লাদাখে। লাদাখ তো ছিল, তাই না? লাদাখ আসলে আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় কখন হয়েছে? আমরা থ্রি ইডিয়টস মুভিতে দেখো না, লাস্টে হচ্ছে আমির খানের হচ্ছে তোমার ক্যাটরিনা যাই, ঠিক আছে, সুং সুং ওয়াংরু, ঠিক আছে, ওইখান থেকে হচ্ছে লাদাখটা অনেকের কাছে মানে হয়তো, বাট লাদাখ ইজ এ মানে ভেরি গুড টুরিস্ট স্পট, ঠিক আছে, অনেক ভালো একটা টুরিস্ট স্পট, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো কুন্দুজ শহর। কুন্দুজ শহরটি কোন দেশে অবস্থিত? কুন্দুজ শহর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কুন্দুজ শহরটি কোন দেশে অবস্থিত? কুন্দুজ শহরটি কোন দেশে অবস্থিত আমাকে একটু জানাও, ঠিক আছে? ঠিক আছে, কুন্দুজ শহরটি কোন দেশে অবস্থিত? ডেফিনেটলি কুন্দুজ শহর আসতে পারে হচ্ছে কান্দাহার শহর, ঠিক আছে, কান্দাহার, ঠিক আছে, কান্দাহার, হিন্দকুশ, ঠিক আছে, কান্দাহার, হিন্দকুশ, এরপরে হচ্ছে তোমার হেরাত, ঠিক আছে, এই শহরগুলো আসতে পারে। এগুলো সবগুলো কোথায় অবস্থিত? এগুলো সবগুলো হচ্ছে আফগানিস্তানে অবস্থিত, ঠিক আছে? একটা সময় আফগানিস্তানও কিন্তু অনেক বেশি হচ্ছে তোমার, এটাও কিন্তু হিস্টোরিক্যাল একটা প্লেস আমাদের, ঠিক আছে? এন্ড দেন হচ্ছে দেখো পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তিটি কোথায়? সর্বোচ্চ বুদ্ধ মূর্তিটি হচ্ছে আমরা সবাই জানি কোথায়? আফগানিস্তানে। এরপরে হচ্ছে মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার কে ছিল? মুসলিম বিশ্বের আইনসভার, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মনে রাখতে হবে, হয়তো এবার আসতেও পারে। মুসলিম বিশ্বের প্রথম মহিলা স্পিকার কে ছিল? মুসলিম বিশ্বের প্রথম মহিলা স্পিকার কে ছিল? ঠিক আছে, আমার মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথম মহিলা স্পিকার কে ছিল? প্রথম মহিলা স্পিকার কে ছিল? ঠিক আছে, প্রথম মহিলা স্পিকার কে ছিল? ফাহমিদা মির্জা। ফাহমিদা মির্জা কোন দেশে ছিল জানো? পাকিস্তানের, ঠিক আছে? আচ্ছা, মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? প্রথম নারী প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, জানো এটা? মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? কেউ কি জানো এটা? মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? ঠিক আছে, ঠিক আছে, মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? মুসলিম বিশ্বের বেনজির ভুট্টো, ঠিক আছে, বেনজির ভুট্টো ছিল মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ঠিক আছে? মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? বেনজির ভুট্টো, ঠিক আছে, বেনজির ভুট্টো, ঠিক আছে? শুধু বেনজির ভুট্টোকে মুসলিম বিশ্ব না, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল। তাছাড়া বেনজির ভুট্টোকে কি বলা হয় ভাইয়া? ডটার অফ পাকিস্তান বলা হয়, তাই না? ডটার অফ কি বলা হয়? বেনজির ভুট্টোকে কি বলা হয়? বেনজির ভুট্টোকে বলা হয় ডটার অফ পাকিস্তান বলা হয় না, বেনজির ভুট্টোকে বলা হয় ডটার অফ ইস্ট। ডটার অফ ইস্ট কাকে বলা হয়? বেনজির ভুট্টোকে। তাহলে ভাই ডটার অফ পাকিস্তান কাকে বলা হয় জানো? ডটার অফ পাকিস্তান কাকে বলা হয়? ডটার অফ পাকিস্তান কাকে বলে? ডটার অফ ইস্ট বলা হয় বেনজির ভুট্টোকে। তাহলে ডটার অফ পাকিস্তান কারে বলা হয়? ডটার অফ পাকিস্তান বলা হয় মালালা ইউসুফজাইকে। মালালা ইউসুফজাই, মালালা ইউসুফজাইকে বলা হয় কি ভাইয়া? ডটার অফ পাকিস্তান, ঠিক আছে? মালালা ইউসুফজাইকে কি বলা হয়? মালালা ইউসুফজাইকে বলা হয় ডটার অফ পাকিস্তান, ঠিক আছে? ওকে ওকে।
এখন মালালার একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আছে আই এম মালালা, এটাও একটু মনে রাখো, ঠিক আছে। ভারতের কোন প্রদেশে অজন্তা এবং ইলোরা গুহাদ্বয়, এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি আসে, কোন জায়গায় অজন্তা এবং ইলোরা গুহাদ্বয় অবস্থিত, ঠিক আছে। এগুলো জাহাঙ্গীরনগর খুব বেশি পাওয়া মহারাষ্ট্রে। এরপরে হচ্ছে দেখো অজন্তার গুহা চিত্র, এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার গুপ্ত যুগের নিদর্শন। গুপ্ত যুগ কি ছিল পড়াইছি তো, গুপ্ত যুগ হচ্ছে বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন সাহিত্যের জন্য এই গুপ্ত যুগ কিন্তু একটা স্বর্ণ যুগ ছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো ভারতের সবচেয়ে যেটা তোমার হচ্ছে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি, এটা কোথায় অবস্থিত, এগুলো হচ্ছে গুজরাটে, ঠিক আছে, এগুলো মনে রাখবা। এরপরে যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়, খান্দাহার, যেমন হচ্ছে যে তোমার কোনটা অবস্থিত নয়, কোয়েটা, কোয়েটা হচ্ছে কোথায় পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়াতে, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, দক্ষিণ পূর্ব এশিয়া। ভাইয়া দেখো দক্ষিণ পূর্ব এশিয়াতে কয়টা দেশ আছে আমাদের, দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের কয়টা দেশ আছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা কয়টা দেশ পাই, দক্ষিণ পূর্ব এশিয়াতে হচ্ছে আমরা দেশ পাই 11টা দেশ। এখন কথা হচ্ছে এই 11টা দেশ তোমরা মনে রাখবে কিভাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই 11টা দেশ তোমরা কিভাবে মনে রাখবা, আমি একটা টেকনিক দেখাই দিই, ঠিক আছে। কিভাবে মনে রাখবা আমি একটা তোমাদেরকে টেকনিক দেখাই দিই, কিভাবে মনে রাখবা আমি একটা টেকনিক তোমাদেরকে দেখাই। তাহলে তোমাদেরকে একটা চমৎকার আমি একটা টেকনিক দেখাই দিচ্ছি কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নাম মনে রাখবা, ঠিক আছে, কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নাম মনে রাখবা। তাহলে দেখো দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নাম কিভাবে মনে রাখবা, ঠিক আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নাম কিভাবে মনে রাখবা, ঠিক আছে। এই টেকনিকটা মনে রাখলে আই থিঙ্ক তোমাদের সবকিছু হয়ে যাবে, ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের সবকিছু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো বেলি, ভেলি, এখানে স্পেলিংটা আমি ভেলির কি লিখছি দেখো, ভেলি, বেলিকে নিয়ে টিভিতে ফিল্ম দেখলে ঠিক আছে, বিসিএস এর চান্স পাবা না, ঠিক আছে। বেলিকে নিয়ে যদি টিভিতে ফিল্ম দেখো তাহলে হচ্ছে কোথায় চান্স পাবা না, বিসিএস এর চান্স পাবা না। তাহলে ভাই এখানে ভ্যালি বলতে আমরা কি বুঝতেছি ভাইয়া, বিতে আমরা কারে পাচ্ছি, বিতে পাচ্ছি হচ্ছে আমরা ভিয়েতনামকে, বিতে আমরা কারে পাচ্ছি, তার একটু ডিফারেন্ট কলম দিয়ে লিখি তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। বিতে আমরা কারে পাচ্ছি, বিতে পাচ্ছি হচ্ছে আমরা, বিতে পাচ্ছি কাকে, ভিয়েতনাম, বিতে পাচ্ছি ভিয়েতনাম, ইতে পাচ্ছি কি ইস্ট তৈমুর কিংবা ইস্ট তৈমুর কিংবা যেটাকে আমরা বলতেছি ভাইয়া পূর্ব তিমুর, ঠিক আছে, পূর্ব তিমুর, পূর্ব তিমুর, ঠিক আছে। এলে আমরা কারে পাচ্ছি, এরে পাচ্ছি হচ্ছে লাউস, ঠিক আছে, এলে কারে পাচ্ছি, এরে পাচ্ছি লাউস রে, ঠিক আছে। এরপরে দেখো টিতে কারে পাচ্ছি, টিতে পাচ্ছি হচ্ছে থাইল্যান্ড, টিতে কারে পাচ্ছি, টিতে পাচ্ছি হচ্ছে ভাইয়া থাইল্যান্ড, ওকে। টিতে কারে পাচ্ছি, টিতে পাচ্ছি ভাইয়া থাইল্যান্ডকে, ওকে। এরপর হচ্ছে আমরা আইতে কারে পাচ্ছি, আইতে পাচ্ছি ইন্দোনেশিয়া, আইতে পাচ্ছি ইন্দোনেশিয়া রে, ঠিক আছে, ইন্দোনেশিয়া। এফ দিয়ে একটু ম্যানেজ করে ফিলিপাইন, এফ দিয়ে পাচ্ছি কাকে, ফিলিপাইন, ফিলিপাইন। এম দিয়ে কারে পাচ্ছি, মালয়েশিয়া, মালয়েশিয়া। আবার এম দিয়ে আমরা কারে পাচ্ছি, মায়ানমার, ঠিক আছে, এম দিয়ে কারে পাচ্ছি, মায়ানমার, ঠিক আছে। তারপর দেখো বি দিয়ে কারে পাচ্ছি, ব্রুনাই, ব্রুনাই খুব ধনী একটা দেশ। সিতে কারে পাচ্ছি, কম্বোডিয়া, সিতে কারে পাচ্ছি ভাইয়া, কম্বোডিয়া, ঠিক আছে। এস দিয়ে কারে পাচ্ছি, এস দিয়ে পাচ্ছি ভাইয়া সিঙ্গাপুর, সিঙ্গাপুর, এস দিয়ে কারে পাচ্ছি ভাইয়া, সিঙ্গাপুরকে পাচ্ছি। তাহলে ভাইয়া দেখো এখানে কয়টা দেশ পাইছি, একটা দেশ, দুইটা দেশ, তিনটা দেশ, চারটা দেশ, পাঁচটা দেশ, ছয়টা দেশ, সাতটা দেশ, আটটা দেশ, নয়টা দেশ, 10টা দেশ, 11টা দেশ, আমরা 11টা দেশ পাই গেছি। ক্লিয়ার কিনা বল, আমরা 11টা দেশ এখানের মধ্যে পাই গেছি, ঠিক আছে, 11টা দেশ আমরা পাই গেছি। ক্লিয়ার ভাইয়া, 11টা দেশ আমরা পাই গেছি, ওকে ওকে।
এখন কথা হচ্ছে ভাইয়া দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ল্যান্ডলক কান্ট্রি কয়টা? এই যে এখানে লাওসকে দেখতেছো না, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে একটা একটা ঠিক আছে, এটা কি ভাইয়া? লাওস। দক্ষিণ এশিয়ার মধ্যে ল্যান্ডলক কান্ট্রি কয়টা? একটা, একমাত্র কান্ট্রি কি ভাইয়া? লাওস। লাওস হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে। এখন হচ্ছে আবার তোমার আসতে পারে ইন্দোচীন বলয়ের দেশ কয়টা? দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ইন্দোচীন বলয়, ঠিক আছে, আমরা বলি না ইন্দোচীন বলয় থেকে কারা আসছিল, ইন্দোচীন থেকে কারা আসছিল? অস্ট্রিকরা আসছিল বলছিলাম না। এই ইন্দোচীন বলয়ের দেশ কয়টা? ইন্দোচীন বলয়ের দেশ তিনটা। কিভাবে মনে রাখবা? লাঘভি দিয়ে, ঠিক আছে। কিভাবে ভাইয়া মনে রাখবা? লাঘভি দিয়ে। লা দিয়ে কি হচ্ছে? লা দিয়ে হচ্ছে লাওস, ঠিক আছে। ক দিয়ে হচ্ছে কি ভাইয়া? কম্বোডিয়া। ক দিয়ে কি ভাইয়া? ক দিয়ে হচ্ছে ভাইয়া কম্বোডিয়া, ঠিক আছে। ভি দিয়ে কি হচ্ছে? ভি দিয়ে হচ্ছে ভাইয়া ভিয়েতনাম। ভি দিয়ে কি হচ্ছে ভাইয়া? ভি দিয়ে হচ্ছে ভাইয়া ভিয়েতনাম, ঠিক আছে। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ঠিক আছে। এই যে তুমি হচ্ছে এই যে তুমি তাদের মধ্যে দেখতেছো, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমার তিনটা দেশ, এই তিনটা দেশ নিয়ে হচ্ছে, এই তিনটা দেশ নিয়ে কি গঠিত? এই তিনটা দেশ নিয়ে হচ্ছে তোমার ইন্দোচীন বলয় গঠিত। এই তিনটা দেশ হচ্ছে তোমার ইন্দোচীন বলয়ের দেশ। ইন্দোচীন বলয়ের দেশ কয়টা? তিনটা, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পারছো। চলো হচ্ছে আমরা কোয়েশ্চেনে চলে যাই ডিরেক্ট। চলো, সো এই জিনিসগুলো মনে রাখবা, যেমন মিয়ানমারের নতুন রাজধানীর নাম কি? নাইপিদো, ঠিক আছে। থাইল্যান্ডের ব্যাংকক, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার রাজধানী নুসান্তারা, এটা কিন্তু আসছে, ঠিক আছে। পূর্ব তিমুরের কি? দিল্লি। কম্বোডিয়ার রাজধানী এবার আসতে পারে নমপেন, ঠিক আছে। কম্বোডিয়ার রাজধানী আসতে পারে, ঠিক আছে। এরপর আসতে পারে হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম কি? এটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে। এটা আসতে পারে এবারে, ঠিক আছে। ফিলিপিনের রাজধানী, লাওসের রাজধানী, ব্রুনেইয়ের রাজধানী, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা, এগুলো মনে রাখবা, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে চলো আমরা হচ্ছে কিছু কোয়েশ্চেন আমরা লিখি। পূর্ব তিমুরের রাজধানীর নাম কি? অলরেডি আমরা জানি পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। দিল্লি। থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, ঠিক আছে। উলান বাটুরে কিসের রাজধানী? উলান বাটুরে, এটা মনে রাখবে, এটা অনেক সময় আসে। উলান বাটুরে হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী, ঠিক আছে। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে কি ভাইয়া? উলান বাটুরে, ঠিক আছে। এগুলো মনে রাখো। এরপরে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল? তুমি কি জানো এটা? কোন দেশের উপনিবেশ ছিল স্বাধীনতার পূর্বে? দুইটা দেশের কিন্তু উপনিবেশ ছিল, ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবা। স্বাধীনতার পূর্বে, ঠিক আছে, 1975 সালের পূর্ব পর্যন্ত, এই জায়গায় একটু মনে রাখো, 1975 সালের পূর্ব পর্যন্ত তারা কার উপনিবেশ ছিল? 1975 সালের পূর্ব পর্যন্ত তারা ছিল পর্তুগালের উপনিবেশ, ঠিক আছে। এরপরে 1975 থেকে 2002 সাল পর্যন্ত তারা কার উপনিবেশ ছিল? তারা ছিল ইন্দোনেশিয়ার উপনিবেশ। বুঝাইতে পারছি কথা? 1975 সালের পূর্ব পর্যন্ত তারা ছিল পর্তুগালের উপনিবেশ। এরপরে 1975 থেকে 2002 সাল পর্যন্ত তারা হচ্ছে কার উপনিবেশ ছিল? ইন্দোনেশিয়ার উপনিবেশ। এবং তারা কার থেকে স্বাধীন হয়? তারা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়। ইন্দোনেশিয়া থেকে তারা স্বাধীন হয়। তাছাড়া ভাইয়া এখন যদি আমি এটাও বলতে পারি, আমাদের আনসার হচ্ছে স্বাধীনতার পূর্ব পর্যন্ত তারা কার আন্ডারে ছিল? ইন্দোনেশিয়ার আন্ডারে। ইন্দোনেশিয়া থেকে স্বাধীন তারা হয়, ঠিক আছে। তাছাড়া পূর্ব তিমুরকে কি বলা হয়? পূর্ব তিমুরকে বলা হয় এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, ঠিক আছে। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, ওকে। আশা করছি সবাই বুঝতে পারছো, এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। এনিওয়ে, নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ঠিক আছে, আমাকে একটু আনসার করতে পারবা কিও? কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ঠিক আছে, কোন দেশটিতে সামরিক ঘাঁটির সুবিধা, রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ঠিক আছে। সো এই জায়গায় মনে রাখো, এই যে আমরা সবাই জানি এটা হচ্ছে বেসিক্যালি ভিয়েতনামের মধ্যে হচ্ছে তাদের সামরিক ঘাঁটির সুবিধা হচ্ছে বিদ্যমান। ভিয়েতনামে তো আমরা তো সবাই ভিয়েতনাম যুদ্ধ নিয়ে জানি। ভিয়েতনাম যুদ্ধ একটা লংগেস্ট একটা যুদ্ধ চলছিল, ঠিক আছে। 1954 থেকে শুরু করে 1973 সাল পর্যন্ত তোমার চলছিল। এই 1973 সালে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নাকানি জুবানি খাইছিল এই যুদ্ধের মধ্যে। রাশিয়াপন্থী যারা ছিল তারা হচ্ছে জয়লাভ করছে, ঠিক আছে। রাশিয়াপন্থী যারা ছিল এই ভিয়েতনামে তারা হচ্ছে তোমার জয়লাভ করছে এবং ভিয়েতনামের স্বাধীনতার নেতৃত্ব দেন কে? এটা মনে রাখবা, ভিয়েতনামের স্বাধীনতার নেতৃত্ব দেন কে? আঙ্কেল হো, ঠিক আছে। ভিয়েতনামের স্বাধীনতার নেতৃত্ব দেন কে? এটা একটু মনে রাখো, নেতৃত্ব দেয় হচ্ছে হো চি মিন।
হো চি মিন, হো চি মিন, ঠিক আছে, হো চি মিন, যিনি হচ্ছে আঙ্কেল হো নামে পরিচিত, আঙ্কেল হো, ঠিক আছে, যিনি হচ্ছে আঙ্কেল হো নামেও পরিচিত, বুঝাইতে পারছি, যিনি আঙ্কেল হো নামেও পরিচিত। তাছাড়া ভিয়েতনামকে কি বলা হয় জানো, দ্য টাইগার অফ বাইসাইকেল, দ্য টাইগার অফ, তাকে কি বলা হয় জানো, দ্য টাইগার অফ বাইসাইকেল, দ্য টাইগার অফ বাইসাইকেল। দ্য টাইগার অফ বাইসাইকেল কারা বলা হয়, ভিয়েতনামকে বলা হয়, ঠিক আছে, টাইগার অফ বাইসাইকেল ভিয়েতনাম বলা হয়। তাছাড়া হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পে ভিয়েতনাম কিন্তু পোশাক শিল্পে আমাদের কিন্তু অন্যতম একজন কন্টেন্ডার হচ্ছে, মানে অন্যতম মানে প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে কিন্তু ভিয়েতনাম, ঠিক আছে। এনিওয়ে, এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, নিচের কোন দেশটাতে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে, নিচের কোন দেশটাতে, সবাই একটু আনসার করার চেষ্টা করব, নিচের কোন দেশটিতে সর্বাধিক হচ্ছে ম্যানগ্রোভ বন রয়েছে, ঠিক আছে, সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে, কোন দেশটিতে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে, আমাকে একটু জানাও দেখি ভাইয়া, কোন দেশটাতে, ঠিক আছে, কোন দেশটাতে, ঠিক আছে। তাছাড়া আসতে পারে হচ্ছে মানে সেই দেশটাতে, সেই দেশটার নাম হচ্ছে তোমার ইন্দোনেশিয়া, অনেকগুলো দ্বীপ রয়েছে এখানে। তাছাড়া হচ্ছে ইন্দোনেশিয়া কিন্তু পাম তেল উৎপাদনেও কিন্তু শীর্ষ দেশ, পাম তেল উৎপাদনেও কিন্তু শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো মিয়ানমার কত সালে ব্রিটিশ শাসন হতে স্বাধীনতা লাভ করে, মিয়ানমার কত সালে ব্রিটিশ হতে হচ্ছে স্বাধীনতা লাভ করে, আমাকে একটু জানাও, মিয়ানমার কত সালে ব্রিটিশ হতে স্বাধীনতা লাভ করে, আমাকে একটু জানাও, ঠিক আছে, আমাকে একটু জানাও মিয়ানমার কত সালে, মিয়ানমার হচ্ছে 1948 সালে হচ্ছে ব্রিটিশ হতে স্বাধীনতা লাভ করে। মিয়ানমারকে কি বলা হয় জানো ভাইয়া, ব্রহ্মদেশ, ঠিক আছে, ব্রহ্মদেশ বলা হয় মিয়ানমারকে। তাছাড়া মিয়ানমারকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ, ঠিক আছে, কি বলা হয় ভাইয়া, সোনালী প্যাগোডার দেশ, ঠিক আছে, সোনালী প্যাগোডার দেশ বলা হয় মিয়ানমারকে। কত জিনিসগুলো তোমাদেরকে পড়াচ্ছি, ব্রহ্মদেশ, সোনালী প্যাগোডার দেশ, এগুলো নোট করে নাও, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এগুলো একটু নোট করে নাও, ঠিক আছে, ঠিক আছে। মিয়ানমারের আগের নাম কি ছিল জানো ভাইয়া, মিয়ানমারের আগের নাম ছিল হচ্ছে ভাইয়া বার্মা, ঠিক আছে, মিয়ানমারের আগের নাম কি ছিল ভাইয়া, বার্মা, মিয়ানমারের আগের নাম কি ছিল ভাইয়া, বার্মা, বার্মা। তো বার্মা থেকে পরিবর্তন করে মিয়ানমার নামটা কখন রাখা হয়, 1989 সালে, এটা তো মনে রাখো, মানে বার্মা ছিল তো আগে নাম, তার নামটা পরিবর্তন করে মিয়ানমার কখন রাখা হয়, 1989 সালে, বার্মা নামটা পরিবর্তন করে মিয়ানমার রাখা হয় কখন, 1989 সালে, ঠিক আছে। জিনিসগুলা মনে রাখো, জিনিসগুলো একটু মনে রাখো ভাইয়া, ঠিক আছে, জিনিসগুলো একটু মনে রাখো, ওকে, ওকে, ওকে। এরপরে দেখো পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ, এই জায়গায় আমি একটু কথা বলবো, পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ, এখানে একটু তোমাদের পড়তে হবে, পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ, ঠিক আছে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো একটু তোমার মনে রাখতে হবে। তাহলে ভাই দেখো ইন্দোনেশিয়ার কিছু স্বাধীনতাকামী দ্বীপ আছে, ঠিক আছে, ইন্দোনেশিয়ার কিছু স্বাধীনতাকামী দ্বীপ আছে, ইন্দোনেশিয়ার, এগুলো মনে রাখতে হবে, ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী দ্বীপ, স্বাধীনতাকামী দ্বীপ, এগুলো প্রায় সময় প্রশ্নে আসে। স্বাধীনতাকামী দ্বীপের মধ্যে অন্যতম হচ্ছে কে জানো, বান্দে আছা, বান্দে আছা, বান্দে আছা, ঠিক আছে, অন্যতম স্বাধীনতাকামী দ্বীপ কে ভাইয়া, বান্দে আছা, ঠিক আছে। তারপর হচ্ছে পশ্চিম পাপুয়া, পশ্চিম পাপুয়া, পশ্চিম তিমুর, পশ্চিম তিমুর, ইরিয়ান জারা, ইরিয়ান জারা, এগুলো হচ্ছে কি ভাইয়া, ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ, মানে ইন্দোনেশিয়ার প্রদেশ আর কি এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার প্রদেশ, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তাছাড়া আরেকটা জিনিস মনে রাখবা, ইন্দোনেশিয়াতে কিন্তু বিশ্ববিখ্যাত পর্যটন স্থানগুলা, তার বালি, লাংখোয়ে, ঠিক আছে, এগুলো কিন্তু অবস্থিত, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম আন্ডারওয়াটার থিম পার্ক কোন দেশে নির্মাণ করা হয়, বিশ্বের কোন দেশে আন্ডারওয়াটার থিম পার্ক নির্মাণ করা হয়, আমাকে একটু জানাও দেখি ভাইয়া, আমাকে একটু জানাও দেখি, আন্ডারওয়াটার থিম পার্ক নির্মাণ করা হয় কোন দেশে, ডেফিনেটলি হচ্ছে ভাই সিঙ্গাপুর,
ডেফিনেটলি কি ভাইয়া কোন দেশে আন্ডার ওয়াটার থিম পার্ক নির্মাণ করা হয়, দ্যাট ইজ আমরা কি বলতে পারতেছি, এটা হচ্ছে কি ভাইয়া সিঙ্গাপুর আন্ডার ওয়াটার থিম পার্ক বলা হয়। ঠিক আছে, সিঙ্গাপুরকে কি বলা হয়, ঠিক আছে, সিঙ্গাপুরকে কি কি টাইটেল দেওয়া হয়, আধুনিক নগর রাষ্ট্র। এগুলো মনে রাখতে হবে ভাইয়া, আধুনিক নগর রাষ্ট্র, সিঙ্গাপুরকে কি বলা হয়, আধুনিক নগর রাষ্ট্র। ঠিক আছে, এশিয়ার গার্ডেন সিটি, এশিয়ার গার্ডেন সিটি কাকে বলা হয়, এশিয়ার গার্ডেন সিটি বলা হয় সিঙ্গাপুরকে। এশিয়ার কি ভাইয়া গার্ডেন সিটি কাকে বলা হয়, সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ার গার্ডেন সিটি। ঠিক আছে, সিঙ্গাপুর জাতির জনককে জানো ভাইয়া, সিঙ্গাপুর জাতির জনক মনে রাখবা লি কুয়ান ইউ। ঠিক আছে, ইনি হচ্ছে সিঙ্গাপুরের জাতির জনক। ঠিক আছে, সিঙ্গাপুরের জাতির জনকে লি কুয়ান ইউ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, বুঝাইতে পারছি কথা, এগুলো একটু মনে রাখবা। ওকে, আবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। এরপরে দেখো ভাই আছে প্রদেশ কোন দেশের অংশ, কিছুক্ষণ আগে পড়াইছি, ইন্দোনেশিয়ার অংশ বলতে পারতেছো। এরপরে দেখো ভাই আঙ্কার ওয়ার্ড কোন দেশে, আঙ্কার ওয়ার্ড, আঙ্কার ওয়ার্ড কোন দেশে আমাকে একটু জানাও, আঙ্কার ওয়ার্ড কোন দেশে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, আঙ্কার ওয়ার্ড কোন দেশে আমাকে একটু জানাও দেখি, আঙ্কার ওয়ার্ড কোন দেশে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, আঙ্কার ওয়ার্ড কোন দেশে। ঠিক আছে, আঙ্কার ওয়ার্ড কোন দেশে, ঠিক আছে, আঙ্কার ওয়ার্ড কোন দেশে, এটা হচ্ছে কি ভাইয়া পৃথিবীর বৃহত্তম স্বর্ণ মন্দির। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম স্বর্ণ মন্দির আঙ্কার ওয়ার্ড। ঠিক আছে, আঙ্কার ওয়ার্ড কোথায় কোথায় জানো, এটা হচ্ছে তোমার কম্বোডিয়াতে। তাইলে ভাই পিয়া বিহারও কিন্তু কম্বোডিয়াতে, পিয়া বিহারও কোথায়, কম্বোডিয়াতে। ঠিক আছে, কম্বোডিয়াতে, এগুলো তো মনে রাখবা। এরপরে দেখো কি আছে ভাইয়া, টাইগার অফ বাইসাইকেল, কিছুক্ষণ আগে পড়ছি টাইগার অফ বাইসাইকেল কাকে বলা হয়, কিছুক্ষণ আগে পড়াইছি না ভাইয়া, ভিয়েতনামকে বলা হয় টাইগার অফ বাইসাইকেল। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া ব্রুনাই দারুসালাম যে দ্বীপে অবস্থিত, এটা হচ্ছে বর্নিও দ্বীপে অবস্থিত। এরপরে হচ্ছে ভাই বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র, ডেফিনেটলি হচ্ছে ইন্দোনেশিয়া, সর্বাধিক দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। এরপর হচ্ছে আমরা দূরপ্রাচ্যে চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে ঠিক আছে, ঠিক আছে, আমরা মোটামুটি আজকে মানে এখন আমরা কয়টা পার্ট শেষ করছি, দুইটা পার্ট শেষ করছি। ঠিক আছে, একটা হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। তোমরা সবাই ভালো মতো বুঝছো কিনা আমাদের জানো, তোমরা কি সবাই এই দুইটা পার্ট বুঝছো? এই দুইটা পার্ট যদি পড়ো তাহলে হচ্ছে আমরা নেক্সট পার্টটা পড়বো। নেক্সট পার্ট কি, নেক্সট পার্টটা পড়বো হচ্ছে দূরপ্রাচ্য। আশা করছি সবাই বুঝতে পারছো। সো আমরা আজকে পড়বো হচ্ছে মানে হচ্ছে আমরা তো অলরেডি দুইটা পার্ট শেষ করে ফেলছি। সো এখন হচ্ছে আমরা পড়বো দূরপ্রাচ্যটা নিয়ে। হ্যাঁ, সো দূরপ্রাচ্যটা আমরা শুরু করতে যাচ্ছি। সো দূরপ্রাচ্যটা আমাদের মোটামুটি আমি তোমাদেরকে বলি, দূরপ্রাচ্য থেকে আমাদের যে জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আইসা থাকে এটা হচ্ছে, আমি তোমাকে একটু বলি, এটা হচ্ছে আমাদের চায়না থেকে একটু বেশি প্রশ্ন এসে থাকে। দূরপ্রাচ্যের দেশ কয়টা, পাঁচটা না ছয়টা, কারণ চাইনিজ টাইপেনিয়াতে একটু তোমার একটু ঝামেলা তো আছে। ঠিক আছে, তো দেখো এই জিনিসগুলো একটু মনে রাখবা, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, দূরপ্রাচ্য মানে ফার ইস্ট এশিয়া বলা হয় আর কি, যেমন জাপান, রাজধানী, মুদ্রা। ঠিক আছে, রাজধানী কি, মুদ্রা কি, উলান বাটুর, আমি বলছিলাম না মুদ্রা কি, চীনের রাজধানী, দক্ষিণ কোরিয়া। সো এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, এগুলো একটু মনে রাখা উচিত বলে আমি তোমার মনে করি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখা উচিত বলে আমি তোমার মনে করি। সো এখন আমি অনেকগুলো প্রশ্ন আশা করি তোমাদেরকে পড়াবো। সবাই একটু দেখো কোন দেশটির সাথে চীনের সীমানা নাই, এখানে একটু দেখো, অপশনগুলো দেখো। ঠিক আছে, প্রথমে নিজে নিজে একটু আনসার করার চেষ্টা করবা। স্যার তো বলবে, জানো স্যার সবকিছুই বলে, ঠিক আছে, কিন্তু নিজে নিজে একটু আনসার করার চেষ্টা করো। ঠিক আছে, নিজে নিজে একটু আনসার করার চেষ্টা করো দেখি ভাইয়া। এই জায়গায় নিজে নিজে একটু আনসার করার চেষ্টা করো দেখি ভাই, নিজে নিজে একটু আনসার করার চেষ্টা করো। ঠিক আছে, নিজে নিজে একটু আনসার করার চেষ্টা করো, এই জায়গায় কোনটা আনসার হবে, নিজে নিজে একটু আনসার করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো, আমি যদি তোমাদেরকে যদি বলি কোন দেশটির সাথে চীনের কোনো সীমানা নাই, ঠিক আছে, মনে রাখবা চীনের কিন্তু সর্বোচ্চ, চীন এবং রাশিয়া হচ্ছে সর্বোচ্চ দেশের সাথে তারা বর্ডার শেয়ার করে। ঠিক আছে, কোন কোন দেশ, চীন এবং রাশিয়া। ঠিক আছে, চীন হচ্ছে 14টা দেশের সাথে বর্ডার শেয়ার করে। কয়টা দেশের সাথে চীন বর্ডার শেয়ার করতেছে? 14টা দেশের সাথে চীন বর্ডার শেয়ার করতেছে। এখন আমার জানতে হবে চীন
কোন 14টা দেশের সাথে চীন হচ্ছে ভাইয়া বর্ডার শেয়ার করতেছে। আর অনেক সীমান্ত আছে, স্থল সীমানা আছে, আরো বিভিন্ন ভ্যারাইটিস সীমানা আছে। তাহলে ভাইয়া কোন 14টা দেশের সাথে চীন হচ্ছে সীমানা শেয়ার করতেছে, এই জিনিসগুলো একটু হচ্ছে আমরা জেনে নিই, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু জেনে নিই। সো তার মধ্যে আমরা কাকে পাচ্ছি, আমরা সবাই একটু লিখি, ঠিক আছে? আমার সাথে সাথে সবাই একটু লিখে ফেলো। যেমন রাশিয়ার সাথে চাইনার ডিরেক্ট সীমানা আছে। মঙ্গোলিয়া, ঠিক আছে? মঙ্গোলিয়ার সাথে সীমানা আছে, ঠিক আছে? এরপর হচ্ছে মিয়ানমারের সাথে সীমানা আছে, মিয়ানমার, ঠিক আছে? তারপর হচ্ছে লাওসের সাথে সীমানা আছে, ঠিক আছে? এরপর হচ্ছে ভিয়েতনামের সাথে মিয়ানমার কি আছে? ভিয়েতনামের সাথে হচ্ছে চাইনার সীমানা আছে, ঠিক আছে? চাইনার সীমানা আছে। এরপর আমরা কারে পাচ্ছি ভাইয়া? এরপরে দেখো আমরা কারে পাচ্ছি, এরপর হচ্ছে দেখো নেপালের সাথে সীমানা আছে, ঠিক আছে? ভুটানের সাথে একটু দেখি, ঠিক আছে? নেপালের সাথে সীমানা আছে, ভুটানের সাথে জানতে হবে তো ভাইয়া। নেপালের সাথে সীমানা আছে, ভুটানের সাথে সীমানা আছে, ভারতের সাথে সীমানা আছে, পাকিস্তানের সাথে সীমানা আছে, ঠিক আছে? পাকিস্তানের সাথে সীমানা আছে। এরপরে হচ্ছে যে তোমার আফগানিস্তানের সাথে সীমানা আছে, আফগানিস্তানের সাথে সীমানা আছে, ঠিক আছে? সবাই একটু দেখো, ঠিক আছে? কার সাথে সীমানা আছে? আফগানিস্তানের সাথে সীমানা আছে। নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান। আশা করছি সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে? আশা করছি সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে? এরপরে কার সাথে সীমানা আছে? এরপর হচ্ছে তোমরা বলতে পারো উত্তর কোরিয়ার সাথে সীমানা আছে, ঠিক আছে? উত্তর কোরিয়ার সাথে চায়নার সীমানা আছে। এরপর হচ্ছে কিরগিজস্তানের সাথে সীমানা আছে, কিরগিজস্তান, ঠিক আছে? একটু বানানটা ভুল হইল, ঠিক আছে? তাহলে দেখো কিরগিজস্তানের সাথে সীমানা রয়েছে, তাজিকিস্তানের সাথে সীমানা রয়েছে, তাজিকিস্তানের সাথে সীমানা রয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে কাজাখস্তান, ঠিক আছে? কাজাখস্তানের সাথে সীমানা রয়েছে। তাহলে দেখো আমরা কি 14টা দেশ কি পাইলাম এখানে? চীনের সাথে কি 14টা দেশ পাইলাম? আমরা একটু কাউন্ট করি। এই যে দেখো, একটা দেশ, দুইটা দেশ, তিনটা দেশ, চারটা দেশ, পাঁচটা দেশ, ছয়টা দেশ, সাতটা দেশ, আটটা দেশ, নয়টা দেশ, 10টা দেশ, ঠিক আছে? 11টা, 12টা, 13টা, 14টা। এই 14টা দেশের সাথে হচ্ছে চায়নার কি আছে? সরাসরি বর্ডার আছে, মানে সীমানা আছে। চায়না এই 14টা দেশের সাথে কি শেয়ার করে? বর্ডার শেয়ার করতেছে। আই থিঙ্ক আমার কথা আমার ছোট্ট ভাই বোনগুলো বুঝতে পারছো। দ্যাট মিনস এখানে আমি কি বলতে পারতেছি ভাইয়া? বলতে পারতেছি থাইল্যান্ড হচ্ছে কোনো সীমানা শেয়ার করতেছে না। তাহলে দেখো, যেভাবেই কোয়েশ্চেন করুক না কেন আমি পারবো, ঠিক আছে? যেভাবে করুক না করুক আমি পারবো, ঠিক আছে? এরপরে দেখেন কোন দেশ বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ প্রকল্প চালু করে, আমাকে একটু জানো। এটা অনেক জায়গায় আছে। কোন দেশ হচ্ছে বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ প্রকল্প? বেল্ট অ্যান্ড ওয়ান রুট, ঠিক আছে? ওয়ান বেল্ট ওয়ান রুট বলতে পারে, বেল্ট রুট BRI, ঠিক আছে? BRI প্রকল্প বলতে পারে, অথবা ওয়ান বেল্ট ওয়ান রুট, ঠিক আছে? ওয়ান বেল্ট ওয়ান রুট বলতে পারে, ঠিক আছে? ওয়ান রুট বলতে পারে, অথবা বলতে পারে হচ্ছে সিল্ক রুট, অথবা বলতে পারে সিল্ক রুট। অনেক প্রশ্ন আসতে পারে, অথবা বলতে পারে সিল্ক রুট। এইগুলার প্রবক্তা কোন দেশ? এইভাবে প্রশ্ন আসতে পারে, সিল্ক রুট, ঠিক আছে? আশা করছি সব বুঝতে পারছো, সিল্ক রুট, ঠিক আছে? অথবা হইতে পারে ভাই নিউ সিল্ক রুট, ঠিক আছে? নিউ সিল্ক রুট। এগুলোর প্রবক্তা এগুলোর প্রবক্তা ডেফিনেটলি আমরা কি বলতে পারতেছি? এগুলোর প্রবক্তা হচ্ছে তোমার চায়না। এগুলোর প্রবক্তা কে ভাই? এগুলোর প্রবক্তা হচ্ছে চায়না। এগুলোর প্রবক্তা কে রে ভাইয়া? এগুলোর প্রবক্তা হইতেছে চায়না, ঠিক আছে? এই জিনিস মনে রাখতে হবে, আরো কিছু জিনিস আমাদের একটু রিমাইন্ডার রাখা উচিত, যেমন আধুনিক ইলেকট্রিক বর্জ্যাগার কোন দেশকে বলা হয়? আধুনিক ইলেকট্রিক বর্জ্যাগার, ঠিক আছে? আধুনিক ইলেকট্রিক হোয়াটএভার, আমার হয়তো বা একটু বানানে ঝামেলা হইতে পারে, আই থিঙ্ক তোমরা বুঝে নিবা, ঠিক আছে? আধুনিক ইলেকট্রিক বর্জ্যাগার, ঠিক আছে? মানে ইলেকট্রিক মানে ডাস্টবিন আর কি, হোয়াটএভার, মানে বর্জ্যাগার, ঠিক আছে? মানে তোমার যেগুলো গার্বেজ আছে আর কি, এটা কাদেরকে বলা হয়? চায়নাকে বলা হয়। তাহলে স্মার্টফোন ব্যবহারে শীর্ষে কোন দেশ? স্মার্টফোন ব্যবহারে তোমার শীর্ষে কোন দেশ? চায়না, ঠিক আছে? প্রচুর অর্ডার হয় এখানে, ঠিক আছে? চাইনিজ শীর্ষ দেশকে ভাইয়া চায়না, এগুলো মনে রাখতে হবে। স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশকে চায়না। এইসব জিনিসগুলো হচ্ছে তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে? এরপর হচ্ছে ভাইয়া, তারপর হচ্ছে ধান, গম, খাদ্যশস্য উৎপাদনে, ধান উৎপাদনে, গম উৎপাদনে, খাদ্যশস্য উৎপাদনে শীর্ষ দেশ, খাদ্যশস্য উৎপাদনে শীর্ষ দেশকে চায়না, ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? এরপরে মাছ মাংস উৎপাদনেও কিন্তু তারা শীর্ষে আছে, ঠিক আছে? ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবা,
এই জিনিস, তার পোশাক উৎপাদনও তারা শীর্ষে আছে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাহলে আমরা একটু চলো আমরা একটু এরপরে প্রশ্নে যাই। এন্ড দেন হচ্ছে দেখতে পাচ্ছি, দেখো চীনের কোন প্রদেশটি হচ্ছে মুসলিম অধ্যুষিত? চীনের কোন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রদেশ, ঠিক আছে। চীনের যে উইগুর সম্প্রদায় আছে, চীনের উইগুর সম্প্রদায় বেসিক্যালি কোথায় থাকে জানো ভাইয়া? চীনের যেটা উইগুর সম্প্রদায়, টার্কিশ মানে টার্কিশ বংশোদ্ভূত আর কি, ঠিক আছে। উইগুর সম্প্রদায় কোন জায়গায় থাকে আমাকে একটু জানাও। প্রশ্নটা এইভাবেও আসতে পারে, চীনের মুসলিম অধ্যুষিত হচ্ছে কোন প্রদেশ, আমাকে একটু আনসার করো। চীনের মুসলিম অধ্যুষিত কোন প্রদেশ, আমার একটু আনসার করো, ঠিক আছে। আমার একটু আনসার করো, ঠিক আছে, আমার একটু আনসার করো। তাহলে ভাই চীনের মুসলিম অধ্যুষিত হচ্ছে কোনটা ভাইয়া? জিনজিয়াং প্রদেশ। এবং জিনজিয়াং প্রদেশে কারা বাস করে ভাইয়া? টার্কিশ বংশোদ্ভূত উইগুর সম্প্রদায় তোমার বসবাস করে, ঠিক আছে। জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এরপরে দেখো হচ্ছে ভাই তেনজিন গিয়াৎসু। তেনজিন গিয়াৎসু কি নামে পরিচিত ভাইয়া? তেনজিন গিয়াৎসু আমরা কি জানি? তেনজিন গিয়াৎসু হচ্ছে তোমার তিব্বতের হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাই না ভাইয়া? তেনজিন গিয়াৎসু বেসিক্যালি কি নামে পরিচিত? তাকে আমরা কি নামে চিনি ভাইয়া? দালাই লামা নামে চিনি। তো এখন আমরা একটু তিব্বত নিয়ে কিছু কোয়েশ্চেন আসি, ঠিক আছে। তিব্বত নিয়ে হচ্ছে আমরা একটু কোয়েশ্চেন আসি। তিব্বত বেসিক্যালি কি ভাইয়া? তিব্বত কি ভাইয়া? তিব্বত বেসিক্যালি উনি তো তিব্বতের ধর্মীয় নেতা। তিব্বত হচ্ছে চাইনিজ এরিয়ার মধ্যে পড়তেছে, তাই না? চীনের স্বায়ত্তশাসিত এরিয়া। তিব্বত কি ভাইয়া? চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল যেমন তিব্বত আছে, তারপর হংকং বলতে পারো, ম্যাকাও। হংকং দিয়েই কি মানে এক দেশ দুই নীতি, ঠিক আছে, মানে এই ধরনের প্রবক্তা, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ম্যাকাও আছে তাদের, হ্যাঁ। সো এই ধরনের জিনিসগুলো একটু মনে রাখতে হবে তোমার, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এই ধরনের জিনিসগুলো একটু মনে রাখতে হবে সবার। ওকে, আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। আই থিঙ্ক আমার কথা হচ্ছে সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে। এক দেশ দুই নীতি হংকং এর ক্ষেত্রে। তাহলে ভাই তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আমি কি বলি? তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে তেনজিন গিয়াৎসু। এবং তিব্বত হচ্ছে চাইনিজদের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, ঠিক আছে। একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে তোমার তিব্বত। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। এন্ড দেন দেখো কি বলছে, গ্রেট হল কোথায় অবস্থিত ভাইয়া? গ্রেট হল, এগুলো নিয়ে কিন্তু অনেক মুভি আছে। গ্রেট হল কোথায় অবস্থিত আমাকে একটু জানাও দিকে ভাইয়া। গ্রেট হল কোথায় অবস্থিত আমাকে একটু আনসার করো সবাই। গ্রেট হল কোথায় অবস্থিত? সবাই একটু আনসার করবা, ঠিক আছে। সবাই একটু আনসার করবা। গ্রেট হল কোথায় অবস্থিত? গ্রেট হল কোথায় অবস্থিত? ঠিক আছে, ঠিক আছে। গ্রেট হল তোমার কোথায় অবস্থিত? ডেফিনেটলি গ্রেট হল হচ্ছে চীন অবস্থিত। এটা অনেকবার আসছে। আচ্ছা, তোমাদের যদি এই ধরনের প্রশ্ন আসলে কি করবা? গণচীনের প্রতিষ্ঠাতাকে জানো ভাইয়া? গণচীনের প্রতিষ্ঠাতার নাম জানো? গণচীনের প্রতিষ্ঠাতার নামটা একটু মনে রাখো, মাও সেতুং। এগুলো প্রশ্নে আসতে পারে। মাও সেতুং ইনি হচ্ছে গণচীনের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। মাও সেতুং হচ্ছে গণচীনের প্রতিষ্ঠাতা। মাও সেতুং হচ্ছে গণচীনের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তারপর হচ্ছে আধুনিক চীন, আমি একটু সুন্দর করে লিখি যাতে তোমরা বুঝতে পারো। গণচীনের প্রতিষ্ঠাতা এই জায়গাগুলোতে লিখি, ঠিক আছে। যেমন গণচীনের প্রতিষ্ঠাতা, এগুলো আসবে পরীক্ষায়, ঠিক আছে। গণচীনের প্রতিষ্ঠাতাকে জানো? মাও সেতুং, ঠিক আছে। এখন যদি তোমার জিজ্ঞেস করা হয় আধুনিক চীনের প্রতিষ্ঠাতাকে, একটু মনে রাখো আধুনিক চীনের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে। আধুনিক চীনের সান ইয়াতসেন, ঠিক আছে। আধুনিক চীনের প্রতিষ্ঠাতাকে, এগুলো কিন্তু প্রশ্নে আসতে পারে। সান ইয়াতসিন, ঠিক আছে। সান ইয়াতসিন ইনি হচ্ছে আধুনিক চীনের প্রতিষ্ঠাতা, সান ইয়াতসিন, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবা, সান ইয়াতসিন। ওকে, এরপরে দেখো হচ্ছে আমরা কোথায় যাচ্ছি। এরপরে দেখো কি আছে, শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? শ্রীলঙ্কা যখন ঋণে জর্জরিত ছিল, তাদের যেটা হাম্বানটোটো, শ্রীলঙ্কা কিন্তু কালাম্বো আছে, হাম্বানটোটো আছে, তাদের যেটা হাম্বানটোটো সমুদ্র বন্দর যেটা আছে আর কি, এটা হচ্ছে চীনের নিকট হচ্ছে তারা 99 বছরের জন্য কি কিসে দিছে? লিজে দিছে চীনকে, ঠিক আছে। এরপরে বেল্ট রুট ইনিশিয়েটিভ ভিআরআই প্রস্তাব কে করছে? কিছুক্ষণ আগেই বলছি চায়না করছে। এন্ড দেন আমি তোমাদেরকে এরপর হচ্ছে আমরা এশিয়ার আরেকটা পার্টে চলে যাচ্ছি, মধ্যপ্রাচ্য, ঠিক আছে। আমরা এখন যে পার্টে চলে যাচ্ছি এটার নাম হচ্ছে তোমার এশিয়া পার্ট 2, যেটাকে আমি মধ্যপ্রাচ্য বলে বুঝাই আর কি, ঠিক আছে। মধ্যপ্রাচ্যে তো অনেকগুলো দেশ আছে, তাই না ভাইয়া? মধ্যপ্রাচ্যে আমরা কি দেখতে পাই? মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশ হচ্ছে আমরা দেখতে পাই, তাই না? তো মধ্যপ্রাচ্যে আমি যদি তোমাকে একটু স্পেসিফিকলি বলি, এতগুলো যে দেশ আছে, কোনটা মধ্যপ্রাচ্যের দেশ নয়, ঠিক আছে। এখানের মধ্যে কোনটা মধ্যপ্রাচ্যের দেশ নয়, ঠিক আছে। যেমন ইরান, কাতার, ইয়েমেন, এগুলো সবগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। কিন্তু এখানে মধ্যপ্রাচ্যের দেশ নয় কোনটা ভাইয়া? কাজাখস্তান হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের দেশ নয়, ঠিক আছে।
এরপর দেখো পৃথিবীর কোন নদীতে মাছ হয় না, ঠিক আছে, পৃথিবীর কোন নদীতে মাছ হয় না, এটা কিন্তু খুবই মজার একটা প্রশ্ন। আমরা কি জানি ভাইয়া, আমরা একটা নদীর নাম শুনছি না, তাই না ভাইয়া, মৃত সাগর, মৃত নদী, এই ধরনের জিনিসগুলো আমরা পড়ছি। জর্ডান সি, ঠিক আছে, জর্ডান সি কিংবা জর্ডান নদী, এখানে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি, এতই যে লবণের পরিমাণ যে বেশি, এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু মাছ হয় না। তাহলে কোন নদীতে মাছ হয় না, জর্ডান নদীতে হচ্ছে তোমার মাছ হয় না। এরপর দেখো কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়। ইউরেশিয়ান রাষ্ট্র কারে বলা হয় জানো ভাইয়া, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ইউরেশিয়ান রাষ্ট্র, যেমন আমরা জানি কি মধ্যপ্রাচ্যের মধ্যে একটা দেশ আছে টার্কি, টার্কি কিন্তু হচ্ছে তোমার, টার্কির কিন্তু একটা সাইড কিন্তু ইউরোপে আর একটা সাইড কিন্তু রাশিয়াতে, দ্যাট মিনস এই টার্কি, এই তুরস্ক কিন্তু ইউরোপে এবং এশিয়া দুইটাতেই হচ্ছে তাদের দেশের সীমানা, তাদের দুইটা মানে তাদের দেশের সীমানা হচ্ছে দুইটা মহাদেশে বিস্তৃত, দ্যাট মিনস এই জন্যই হচ্ছে আমরা টার্কিকে কি বলি, ইউরেশিয়ান রাষ্ট্র বলি। টার্কিকে হচ্ছে আমরা কি বলি, ইউরেশিয়ান রাষ্ট্র বলি, ঠিক আছে। এরপরে দেখো ভাই আলাপ্পো শহরটা কোথায় অবস্থিত, বলো দেখি ভাইয়া আলাপ্পো শহরটা কোথায় অবস্থিত। ইটস এ ভেরি ফেমাস সিটি, সো আমাকে বলতে হবে আলাপ্পো শহরটা কোথায় অবস্থিত। আমাকে একটু জানাও দেখি ভাই আলাপ্পো শহর কোথায় অবস্থিত, ঠিক আছে, আলাপ্পো শহর কোথায় অবস্থিত, এই জিনিসগুলো আমাকে একটু জানাইতে হবে, ঠিক আছে। আলাপ্পো শহর কোথায় অবস্থিত, আলাপ্পো শহর কোথায় অবস্থিত, ঠিক আছে। সো আমরা বলতে পারি এছাড়া হচ্ছে তোমার বসরা শহর, ইদলিব শহর, এগুলো আসতে পারে, ইদলিব শহর, পালমিরা, ঠিক আছে, পালমিরা, এগুলো কিন্তু খুবই ফেমাস সিটি। এগুলো কিসের, কোন জায়গার, এগুলো হচ্ছে সিরিয়ার ফেমাস শহর, ঠিক আছে। সিরিয়াকে কি বলা হয়, সভ্যতার সূতিকাগার, ঠিক আছে। সভ্যতার সূতিকাগার কাকে বলা হয়, সভ্যতার সূতিকাগার বলা হয় সিরিয়াকে, ঠিক আছে। সিরিয়াকে কি বলা হয়, সভ্যতার সূতিকাগার কাকে বলা হয়, সভ্যতার সূতিকাগার বলা হয় হচ্ছে ভাইয়া তোমার সিরিয়াকে বলা হয়, ঠিক আছে। এবং সিরিয়ায় কি পাওয়া যায়, প্রথম বর্ণমালা, সিরিয়ায় কোথায় পাওয়া যায়, প্রথম বর্ণমালার খোঁজ পাওয়া যায়। প্রথম বর্ণমালার কোচ কোথায় পাওয়া যায়, প্রথম বর্ণমালার কোচ পাওয়া যায় সিরিয়ার ওগারিটে, ঠিক আছে। সিরিয়ার ওগারিটে হচ্ছে প্রথম বর্ণমালার খোঁজ পাওয়া যায়। এইসব জিনিসগুলো হচ্ছে তোমার মনে রাখতে হবে না ভাই, ঠিক আছে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা আমরা একটু কিছু কাজ করি, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কিছু ইনফরমেশন আমরা জেনে নিই, ঠিক আছে। যেমন আমরা কি বলতে পারি, কিছু ইনফরমেশন আমরা যদি জানি, যেমন মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র কাকে বলা হয়, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের পরাধীন দেশ কোনটা জানো ভাইয়া, মধ্যপ্রাচ্যের পরাধীন দেশ, মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র কিংবা দেশ আমি যদি বলি আর কি, মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র আমি কারে বলি, মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র বলি হচ্ছে আমি ফিলিস্তিনকে বলা হয় মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র। পরদিকে ভাই মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র কারে বলা হয়, মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র বলা হয় হচ্ছে ইসরায়েলকে, ঠিক আছে। ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র কারে বলা হয়, ইসরায়েলে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র, ঠিক আছে। তো তারপর হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশের ভাষা ফার্সি, কোন দেশের ভাষা ফার্সি, ঠিক আছে, কোন দেশের ভাষা ফার্সি, কোন দেশের ভাষা ফার্সি, 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 ফার্সি হচ্ছে কোন দেশের ভাষা জানো, ইরান, ইরানের ভাষা হচ্ছে ফার্সি, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের কোন দেশে, মধ্যপ্রাচ্যের কোন দেশে মরুভূমি নাই, মধ্যপ্রাচ্যের কোন দেশে মরুভূমি নাই, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের কোন দেশে মরুভূমি নাই জানো, লেবানন, লেবাননে হচ্ছে তোমার মরুভূমি নাই। মধ্যপ্রাচ্যের কোন দেশে মরুভূমি নাই, লেবাননে হচ্ছে তোমার মরুভূমি নাই, ঠিক আছে। তা হচ্ছে মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টা, ঠিক আছে, মানে আরব না, মধ্যপ্রাচ্যের অনারব দেশ হচ্ছে কয়টা, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টা, ঠিক আছে, সবাই একটু এগুলো জানতে হবে। মধ্যপ্রাচ্যের অনারব দেশ, অনারব দেশ কয়টা, মধ্যপ্রাচ্যের অনারব দেশ হচ্ছে ভাইয়া 3টা। মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টা, মধ্যপ্রাচ্যের অনারব দেশ হচ্ছে 3টা, যেগুলো আরব না, কি যেমন হচ্ছে ইরান, এগুলো হচ্ছে আরব দেশ, এগুলো মধ্যপ্রাচ্যের দেশ, বা এগুলো আরব দেশ না, ঠিক আছে। যেমন ইরান, ঠিক আছে, তুরস্ক, ঠিক আছে, তুরস্ক, ইসরায়েল, এরা হচ্ছে আরব দেশ না, তুরস্ক, ইসরায়েল, এরা হচ্ছে কি ভাইয়া মধ্যপ্রাচ্যের অনারব দেশ, এরা আরব দেশ না। আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো একটু মনে রাখবে, এগুলো তোমাদের জন্য একটু ভ্যালুয়েবল, ঠিক আছে। আই থিঙ্ক ইউ ক্লিয়ার, ঠিক আছে। তারপর মনে রাখবা আরেকটা জিনিস আসতে পারে, ইস্ট ব্যাংক কোথায় অবস্থিত, জর্ডান নদীর তীরে হচ্ছে ইস্ট ব্যাংক অবস্থিত, ঠিক আছে। এনিওয়ে এরপরে হচ্ছে আমরা একটু দেখি আর কি কি আছে আমাদের ইনফরমেশন। এরপর দেখো আমরা ইদলিব শহরটা কোথায় অবস্থিত, কিছুক্ষণ আগে পড়ছি সিরিয়াতে। এরপরে দেখো ভাই অপারেশন ডেজার্ট স্টর্ম, একটু বলতে হবে উপসাগরীয় যুদ্ধ নিয়ে আমি তোমাদেরকে একটু বর্ণনা করব, ঠিক আছে। অপারেশন ডেজার্ট স্টর্ম, অপারেশন ডেজার্ট স্টর্ম, অপারেশন ডেজার্ট স্টর্ম, এটা নিয়ে একটু বর্ণনা করব, ঠিক আছে। এটা নিয়ে একটু কথাবার্তা আছে আমার, ঠিক আছে। অপারেশন ডেজার্ট স্টর্ম, ঠিক আছে,
ঠিক আছে, এটাকে বেসিক্যালি কি বলা হয় জানো, মানে এটা অপারেশন ডেজার্ট স্টর্ম, এটা হচ্ছে এটা আরো নাম আছে ফার্স্ট গালফ ওয়ার, মানে প্রথম ফার্স্ট গালফ ওয়ার, অথবা হচ্ছে তুমি বলতে পারো প্রথম উপসাগরীয় যুদ্ধ। ঠিক আছে, প্রথম উপসাগরীয় যুদ্ধ। ঠিক আছে, প্রথম উপসাগরীয় যুদ্ধ, একটু ধীরে সুস্থে দেখো। ঠিক আছে, প্রথম উপসাগরীয় যুদ্ধ বেসিক্যালি ফার্স্ট গালফ ওয়ারে তোমার কন্টিনেন্টের কারা ছিল, ইরাক এবং কুয়েত। ঠিক আছে, ইরাক এবং কুয়েত মুখোমুখি হয়েছিল। ঠিক আছে, মানে অপারেশন ডেজার্ট স্টর্ম মানে এটা কেমনে আসতেছে, ইরাক এবং কুয়েত বেসিক্যালি প্রথম উপসাগরীয় যুদ্ধে মুখোমুখি হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো ভাইয়া বেসিক্যালি হচ্ছে মানে ইরাকে তখন কে ছিল, ডিক্টেটর সাদ্দাম হোসেন। ইরাকে তখন ডিক্টেটর কে ছিল, মানে স্বৈর শাসক বলা হয় আর কি। ডিক্টেটর কে ছিল, ইরাকে তখন ডিক্টেটর ছিল হচ্ছে তোমার সাদ্দাম হোসেন। ঠিক আছে, সাদ্দাম হোসেন কি ছিল, ডিক্টেটর ছিল। সে হচ্ছে হুট করে 1990 সাল, সে হুট করে হচ্ছে 1990 সালের 2 জুন সে কোথায় আক্রমণ করে বসে, হুট করে 1990 সালের 2 জুন, মানে বলা নাই কোয়া নাই, 1990 সালে, সরি 2 জুন না, 1990 সালের 2 আগস্ট। ঠিক আছে, ঠিক আছে, 1990 সালের 2 আগস্ট, জুন হবে না, এটা আগস্ট হবে। 1990 সালের 2 আগস্ট সে হচ্ছে তোমার কুয়েতে আক্রমণ করে বসে। এখন 1990 সালের 2 আগস্ট কুয়েতে সে আক্রমণ করে বসে। এখন রিজনটা কি ভাইয়া, সে কুয়েত থেকে অনেকগুলো ঋণ নিছে। ঠিক আছে, কুয়েত থেকে হচ্ছে সে অনেকগুলো ঋণ নিছে। কথা হচ্ছে আমি তোমার থেকে টাকা নিয়েছি, তোমার আমি টাকা দিব না, আমি তোমার টাকা দিচ্ছি, কি দিচ্ছি, তোমার আমি টাকা দিব না। রিজন একটা গেল। এরপর যে কুয়েতের মধ্যে কি আছে, অনেকগুলা তেলের মজুত, অনেকগুলো তেল ভান্ডার আছে, এগুলো দখল করতে হবে। এরপরে থার্ড কি, গালফ সি, পার্সিয়ান গালফ, পারস্য উপসাগরে হচ্ছে তার প্রভাব বিস্তার করতে হবে। এই 3টে রিজনে সে বলা নাই কোথানে ধুম করে হচ্ছে কুয়েতের মধ্যে আক্রমণ করে বসে 1990 সালের 2 আগস্ট। ঠিক আছে, 1990 সালের 2 আগস্ট। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তো এই জায়গায় দেখো ভাইয়া, এই জায়গায় দেখো, এবং 1990 সালের 2 আগস্ট তো তারা হচ্ছে ভাইয়া হামলা করে, এবং 2 দিনের মধ্যে তুরস্ক, মানে কুয়েত তো অত বেশি শক্তিশালী ছিল না, তাই তারা হচ্ছে 2 দিনের মধ্যে কুয়েতটা হচ্ছে তোমার দখল করে নেয়। 2 দিনের মধ্যে কুয়েতটা হচ্ছে তোমার দখল করে নেয়, এবং এর মাধ্যমে কুয়েত যখন দখল করছে, এরপর ইরাক এবং কুয়েত হচ্ছে তারা হচ্ছে তোমার যুদ্ধে জড়াই পড়ে। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া এই জায়গায় হচ্ছে কুয়েতের পাশে অনেকগুলো দেশ এসে তোমার দাঁড়াইছে। এখানে কিন্তু বাংলাদেশও পার্টিসিপেট করছিল। ঠিক আছে, কুয়েতের পাশে অনেকগুলো দেশ। হ্যাঁ, তখন তো বেসিক্যালি সাদ্দাম তো একটু ডিক্টেটর ছিল। ডিক্টেটর মানে হচ্ছে তারা হচ্ছে গণতন্ত্র পন্থী, মানে তারা না, হোয়াট ইজ ডেমোক্রেসি ম্যান, ডেমোক্রেসি ইজ এ শিট, তাদের কথাবার্তা ছিল এরকম। এই শিট যে বলতো, এই জন্য প্রথমেই তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছিল এই পশ্চিমা, মানে যুক্তরাষ্ট্র সহ যেসব পশ্চিমা দেশ রয়েছে, যুক্তরাষ্ট্র। ঠিক আছে, সে তো প্রথমেই তো একটা অনৈতিক কাজ করছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, তারপরে এই শীতকে মানে সরানোর জন্য যুক্তরাজ্য, তারপর হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, ফ্রান্স, এই যে তোমার বহুজাতিক দেশ হচ্ছে তাদের দেশের মধ্যে আক্রমণ করে। ঠিক আছে, ফ্রান্স। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার সৌদি। ঠিক আছে, তারপর হচ্ছে সৌদি, মিশর। ঠিক আছে, মিশর, সিরিয়া। ঠিক আছে, সিরিয়া, এইসব দেশগুলো হচ্ছে কার পাশে এসে দাঁড়ায়, এইসব দেশগুলো হচ্ছে কুয়েতের পাশে দাঁড়ায়, এবং তারা হচ্ছে জয়েন্টলি হচ্ছে তারা হচ্ছে ইরাকের বিরুদ্ধে কি করে, ইরাকের মানে ইরাক যে অপারেশনটা কুয়েতে যে চালাইছে, এটার বিরুদ্ধে তারা ডিক্লেয়ার্ড ওয়ার, তারা একটা ওয়ার ডিক্লেয়ার করছে। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারতেছো। ঠিক আছে, আমার কথা সবাই বুঝতে পারতেছো। ঠিক আছে, এখন ডেজার্ট স্টর্ম কি ভাইয়া, ঠিক আছে, তো 34টি দেশ, বলতে গেলে প্রায় 34টি দেশের বহুজাতিক একটা সৈন্য সদস্য, মানে জাতিসংঘ অনুমোদিত 34টি দেশের বহুজাতিক একটা সৈন্য দল মিলা কুয়েতে যে হচ্ছে তোমার অপারেশন চালাইছিল। ঠিক আছে, জাতিসংঘ 34টি দেশের বহুজাতিক বাহিনী। ঠিক আছে, 34টি দেশের বহুজাতিক বাহিনী কুয়েতে যে অভিযান চালাইছিল, কুয়েত দখল মুক্ত করার জন্য 34টি দেশ, মানে এখানে এরা তো মেইন স্ট্রিম এইসব দেশ ছিল, এইসব দেশ ছাড়াও 34টি দেশের বহুজাতিক একটা বাহিনী গইরা তারা যে একটা কুয়েতের মধ্যে অপারেশন চালাইছে, কুয়েতের মধ্যে যেটা অভিযান চালাইছে, এই অভিযানটার নাম কি ছিল, এই অভিযানটার নাম ছিল অপারেশন ডেজার্ট স্টর্ম। এই অভিযানটার নামই ছিল অপারেশন ডেজার্ট স্টর্ম। ঠিক আছে, অপারেশন ডেজার্ট স্টর্ম। এখন কথা হচ্ছে ভাইয়া, আর একটা প্রশ্ন আসতে পারে ভাই, অপারেশন ডেজার্ট স্টর্ম কখন থেকে কখন চলে? ঠিক আছে, কখন থেকে কখন অপারেশন ডেজার্ট স্টর্ম চলে? ঠিক আছে, অপারেশন ডেজার্ট স্টর্ম কখন শুরু হয় ভাইয়া?
অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু হয় তোমার অপারেশন ডেজার্ট স্টর্ম, এটা একটু মনে রাখো, এটা কখন শুরু হয় এটা মনে রাখতে হবে একটু। অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু হয় 1991 সালের 17 জানুয়ারি অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু হয়। কখন শুরু হয়? 1991 সালের 17 জানুয়ারি হচ্ছে অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু হয়। সবাই একটু লিখো, 1991 সালের 17 জানুয়ারি অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু হয়। অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু হয় এবং কতদিন পর্যন্ত বিস্তৃত থাকে? 1991 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত অপারেশন ডেজার্ট স্টর্ম কি থাকে? 28শে ফেব্রুয়ারি পর্যন্ত অপারেশন ডেজার্ট স্টর্ম তোমার বিস্তৃত থাকে, মানে এই সময়কাল পর্যন্ত অপারেশনটা তোমার চলমান থাকে। ঠিক আছে, আশা করছি সবাই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো, এই হচ্ছে কথা। এরপর কি আছে? অপারেশন ইরাকি ফ্রিডম। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার সেকেন্ড গালফ ওয়ার। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় তোমার সেকেন্ড গালফ ওয়ার কিংবা দ্বিতীয় হচ্ছে উপসাগরীয় যুদ্ধ। সেকেন্ড গালফ ওয়ার, যেটাকে তুমি বলতে পারো দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। ঠিক আছে, দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। এই যুদ্ধের হচ্ছে উপসাগরীয় যুদ্ধ। এই যুদ্ধে মুখোমুখি কে হয়েছিল? এটা হচ্ছে তোমরা চোখে অনেকে দেখো নাই হয়তো, বা আমি দেখছি। এটা হচ্ছে ইরাক এবং যুক্তরাষ্ট্র হচ্ছে তারা প্রতিপক্ষ ছিল। ঠিক আছে, ইরাক এবং যুক্তরাষ্ট্র হচ্ছে এই যুদ্ধের প্রতিপক্ষ ছিল। ঠিক আছে, ইরাক এবং যুক্তরাষ্ট্র এই জায়গায় প্রতিপক্ষ তোমার ছিল। ঠিক আছে, তো ইরাককে আক্রমণ করছিল কেন ভাইয়া? ইরাকে যুক্তরাষ্ট্র কেন আক্রমণ করছিল? কারণ তারা বলছিল ইরাকের কাছে কি আছে? WMD আছে। WMD নামে একটা গণবিধ্বংসী অস্ত্র ইরাকের কাছে আছে। ঠিক আছে, WMD নামে একটা গণবিধ্বংসী অস্ত্র ইরাকের কাছে আছে। WMD মানে কি? ওয়েপন্স ফর ম্যাস ডিস্ট্রাকশন। ঠিক আছে, ওয়েপন্স ফর ম্যাস ডিস্ট্রাকশন, ওয়েপন্স ফর ম্যাস ডিস্ট্রাকশন। ঠিক আছে, একটা গণবিধ্বংসী অস্ত্র হচ্ছে ইরাকের কাছে আছে। সো এই ধরনের একটা তোমার অজুহাত দেখাই যুক্তরাষ্ট্র কোথায় ইরাকে আক্রমণ করছে, টমি ফ্রাঙ্কের নেতৃত্বে। ঠিক আছে, টমি ফ্রাঙ্কের নেতৃত্বে ইরাকে তোমার আক্রমণ করছিল কে ভাইয়া? যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এটাই হচ্ছে অপারেশন ইরাকি ফ্রিডম এবং তারা হচ্ছে 2003 সালের 20শে মার্চ হচ্ছে তোমার আক্রমণ করছিল। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এই অপারেশন ইরাকি ফ্রিডমের মাধ্যমে হচ্ছে সাদ্দাম হোসেনের পতন হয়, সাদ্দাম সরকারের পতন হয় এবং এরপরে সাদ্দাম হোসেন আটক হয়, দেন হচ্ছে তাকে ফাঁসি দেওয়া হয় আর কি। ঠিক আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এন্ড দেন দেখো, ইরাক এবং ইরানের যুদ্ধ, এটা জাস্ট একটা জলপথকে কেন্দ্র করে হয়েছিল। ঠিক আছে, মানে যুদ্ধের শেষ নাই। ঠিক আছে, যুদ্ধের কিন্তু শেষ নাই। ঠিক আছে, যুদ্ধের কিন্তু শেষ নাই। তাহলে ইরাক এবং ইরান যুদ্ধটা কখন হয়েছিল জানো? এটা হচ্ছে শাতিল আরব নামে একটা হচ্ছে শাতিল আরব একটা জলপথকে কেন্দ্র করে হচ্ছে এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধটা হয়েছিল প্রায় হচ্ছে 1980 সালে। শাতিল আরবকে কেন্দ্র করে হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে ইরাক এবং ইরানের মধ্যে হচ্ছে তোমার সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ কিন্তু তোমাকে আমি বলি 1979 সালে হচ্ছে তোমার সাদ্দাম ক্ষমতায় আসছে। সাদ্দাম ক্ষমতায় আইসা প্রথমে যার সাথে হচ্ছে লড়াই শুরু করছে, এটা হচ্ছে ইরানের সাথে। এই যুদ্ধ কিন্তু ইরাক এবং ইরানের এই যুদ্ধটা কিন্তু 8 বছর বিস্তৃত ছিল। ঠিক আছে, পরে হচ্ছে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে কোন চুক্তি ভাইয়া? পরে হচ্ছে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে ইরাক এবং ইরানের হচ্ছে এই যুদ্ধটা শেষ হয়। ইরাক এবং ইরানের এই যুদ্ধটা হচ্ছে তোমার শেষ হয়। বুঝাইতে পারছি কথা? এরপর দেখো কত সালে ইরাক কুয়েত দখল করে, অ্যাবাউট 1990 সালে দখল করে। ঠিক আছে, আমি একটু ভুল বলছিলাম। হ্যাঁ, 1990 সালের 2 আগস্ট গঠন করে। 1990 সালের 2 আগস্ট। আমি কি ইনফরমেশনে একটু না, ঠিক আছে, just a minute. ওকে, আক্রমণ করছিল কখন? 1990 সালের 2 আগস্ট। ঠিক আছে, আবার রাইট। হ্যাঁ, ওকে, তাহলে ভাই কত সালে ইরাক কুয়েত দখল করছিল? এটা হচ্ছে 1990 সালে। ঠিক আছে, 1990 সালে সবগুলো পারবা। শাতিল আরবকে কেন্দ্র করে কোন চুক্তি হয়েছিল? কিছুক্ষণ আগে বলছি, আলজিয়ার্স চুক্তি। ঠিক আছে, এরপরে আবু গরিব একটা বিখ্যাত জিনিস। আবু গরিব কি আছে?
হ্যাঁ সারদানিয়া, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে তোমার জেলখানা, ঠিক আছে, খুবই তোমার হচ্ছে আবু গরিব, এগুলো খুবই বিখ্যাত জেলখানা। মধ্যপ্রাচ্যের অনারব দেশ কারা, কিছুক্ষণ আগে বলছি, মধ্যপ্রাচ্যের অনারব দেশ হচ্ছে টার্কি এবং ইরান। এখানে কারে পাচ্ছি, টার্কি এবং ইরানকে। 50টা প্রশ্ন সলভ করে বলছি। পাম আইল্যান্ড, একটা কৃত্রিম আইল্যান্ড। পাম আইল্যান্ড কোথায় অবস্থিত, মধ্যপ্রাচ্যের কৃত্রিম আইল্যান্ড, আমরা বলি পাম জুমেরিয়া, পাম দেইরা, পাম জেবেল আলী, ঠিক আছে। এই তিনটা কৃত্রিম দ্বীপের সমন্বয়ে কিন্তু পাম আইল্যান্ড গঠিত, ঠিক আছে। এই পাম আইল্যান্ড কোথায়, এই পাম আইল্যান্ড হইতেছে তোমার দুবাইয়ে, ঠিক আছে। এন্ড দেন হইতেছে আমরা দেখতেছি হুতি বিদ্রোহী কোন দেশে, হুতি ওয়ান অফ দ্য ডেয়ারিং একটা তোমার জাতিগোষ্ঠী, এবং তারা দে আর ভেরি, মানে কি বলবো, তারা নিজেদের কমিটমেন্টের উপর, মানে তারা নিজেদের অসম্ভব ধরনের, তারা কিন্তু কি বলা হয়, তারা অসম্ভব ধরনের অ্যাগ্রেসিভ বলবো না আমি, তারা কমিটেড, এবং তাদের নিজস্ব সত্তার ব্যাপারে দে আর ভেরি মানে কমিটেড, ঠিক আছে। হুতি কোন দেশের বিদ্রোহী গ্রুপ, হুতি হচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ, ঠিক আছে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি ইউরোপে, ঠিক আছে। চলো ঘুরে আসি ইউরোপে, ঠিক আছে। কোথায় ঘুরে আসবো, নিচ্ছি তোমাদের কোথায় ভাইয়া, নিচ্ছি তোমাদের ইউরোপে। চলো একটু ইউরোপটা আমরা একটু টার্ন করে আসি, ঠিক আছে। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, স্ক্যান্ডিনেভিয়ার 5টা দেশ, কি নামে মনে রাখবো যেন, ফাইন্ডস দিয়ে মনে রাখতে পারে, স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ, ফাইন্ডস দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। ফাইন্ডসে এফ এ বাইতোসো ফিনল্যান্ডকে, আইতে আইসল্যান্ড, এন এ হচ্ছে তোমার নরওয়ে, ডিতে ডেনমার্ক, এস এ হচ্ছে কি ভাইয়া, এস এ হচ্ছে সুইডেন। এই 5টা দেশ নিয়ে হচ্ছে স্ক্যান্ডিনেভীয় দেশ গঠিত, ঠিক আছে। মানে তোমার হচ্ছে উত্তর ইউরোপের 5টা দেশ নিয়ে হচ্ছে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ গঠিত, ঠিক আছে। সো যেমন প্রশ্ন তোমার করতে পারে, স্ক্যান্ডিনেভিয়াস কান্ট্রিজ আর, তোমরা যারা বিউপিতে এফএডব্লিউএস কিংবা এফট্রিপলএস এ পরীক্ষা দিবে, এই ধরনের প্রশ্ন তোমাদেরকে আসতে পারে ম্যান। সো ইউ নো এখানে আনসার কি হচ্ছে, ডেফিনেটলি ইউ মাস্ট সে হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড এন্ড ডেনমার্ক are the Scandinavian countries, ঠিক আছে। The smallest sea of the world, what is the smallest sea? এই জায়গায় যদি আমি দেখি, বাল্টিক সি হচ্ছে এই জায়গায় সবচেয়ে বেশি স্মলেস্ট, মানে বাই দ্য বেসিস অফ দিস কোয়েশ্চেন, ঠিক আছে। তারপর দেখো ভাই, এখানে আমি কি পাচ্ছি, কোন দেশটি বাল্টিক রাষ্ট্রপুঞ্জের অন্তর্ভুক্ত নয়, মানে ইটস এ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। বাল্টিক রাষ্ট্রপুঞ্জ, এই নিয়ে কিন্তু আমাদের কিন্তু একটু কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে। বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক অঞ্চল, ঠিক আছে। বাল্টিক সাগরের তীরবর্তী 9টা দেশ নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত, ঠিক আছে। এটা সবাই একটু দেখো, বাল্টিক সাগর, ঠিক আছে, দ্যাট ইজ বাল্টিক সি। বাল্টিক সির আমি চিত্রটা তোমার দেখাইতে পারলে আই থিঙ্ক তুমি বুঝতে, ঠিক আছে। বাল্টিক অঞ্চল হচ্ছে কি জানো, বাল্টিক সাগরের তীরবর্তী 9টা দেশ, ঠিক আছে। বাল্টিক সাগরের তীরবর্তী কোথায় ভাইয়া, বাল্টিক সাগরের তীরবর্তী 9টা দেশ নিয়ে হচ্ছে তোমার বাল্টিক অঞ্চল গঠিত। তীরবর্তী 9টা দেশ নিয়ে বাল্টিক অঞ্চল, আমি লিখতেছি না ডিটেলস, আমি মুখে বলতেছি, আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে ভাই এই 9টা দেশ কি কি, বাল্টিক অঞ্চলে এই 9টা দেশ হচ্ছে কি কি, আমরা একটু দেখি, ঠিক আছে। তাহলে একটু দেখো সবাই, স্থোনিয়া, সবাই একটু লিখি আমরা নামগুলা, ঠিক আছে। কি কি আছে ভাইয়া, স্থোনিয়া, ঠিক আছে, লিথুনিয়া, লাটভিয়া, স্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, সুইডেন, নরওয়ে, ঠিক আছে। কি 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 আছে, সুইডেন, নরওয়ে আছে নাই, ঠিক আছে, নরওয়ে নাই, সরি, সুইডেন, ফিনল্যান্ড আছে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া। কারা কারা পাইছো, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া। এরপরে কারা কারা পাইতেছো, ডেনমার্ক, ঠিক আছে, ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, ঠিক আছে। এই 9টা দেশ নিয়ে হচ্ছে তোমার বাল্টিক অঞ্চল গঠিত, এই 9টা দেশ নিয়ে হচ্ছে তোমার বাল্টিক অঞ্চল গঠিত। এই 9টা দেশের মধ্যে হচ্ছে আবার দেখো, বাল্টিক রাষ্ট্র কাদেরকে নিয়ে গঠিত জানো, বাল্টিক রাষ্ট্র হচ্ছে এই দেশগুলো নিয়ে, এই 3টা দেশ নিয়ে, ঠিক আছে। এই 3টা দেশ, এখানে যাদেরকে দেখতেছো আমি একটু তোমাদেরকে একটু মেনশন করি, এই যে দেখতেছো স্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই 3টা দেশ নিয়ে হচ্ছে আবার কি গঠিত, বাল্টিক রাষ্ট্র।
এই তিনটা দেশ নিয়ে কি গঠিত, আবার বাল্টিক রাষ্ট্র হচ্ছে এই তিনটা দেশ নিয়ে গঠিত। আই থিঙ্ক আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি। বাল্টিক অঞ্চলের 9টা দেশ, কিন্তু বাল্টিক অঞ্চলের এই তিনটা দেশ নিয়ে হচ্ছে আবার বাল্টিক রাষ্ট্র গঠিত, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, যেটাকে তুমি এল দিয়ে তুমি মনে রাখতে পারো, অথবা এটাকে আরেকটা আমি ক্লিয়ার করি, অথবা তুমি এটাকে মনে রাখতে পারো এল দিয়ে, ই দিয়ে এস্তোনিয়া, এল দিয়ে লিথুনিয়া, এল দিয়ে লাটভিয়া, এইভাবে তুমি তোমার মনে রাখতে পারো। আই থিঙ্ক আমার কথা সবাই তোমরা বুঝতে পারছো আর কি, ঠিক আছে? তো এখানে আমি আনসার কারে বলতে পারছি, ডেফিনেটলি আই আনসার দ্যাট ইজ ইউক্রেন। বাল্টিক রাষ্ট্র পঞ্চম অন্তর্ভুক্ত না। ওকে, এরপর দেখো কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়, বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়। ডেফিনেটলি অস্ট্রিয়া হচ্ছে ভাইয়া বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়। ইজ ইকুয়েশন না রে ভাইয়া, ঠিক আছে? তো একটা জিনিস দিয়ে কতগুলো জিনিস বোঝা যায়। স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপে কোন দুইটা দেশ, এগুলো কি ভাই বলতে হচ্ছে ভাইয়া কোন দুইটা দেশ স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপে অবস্থিত। সেখানে আমি কারে পাচ্ছি, নরওয়ে এবং সুইডেন, ঠিক আছে? কতবার বলতেছি তোমাদের, হেলসিঙ্কি, হেলসিঙ্কি ইজ এ ভেরি ড্রিম সিটি, যারা ইউ নো কাদের জন্য, ঠিক আছে? হেলসিঙ্কি। সুইডেনের রাজধানীর নাম কি জানো? সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম, ঠিক আছে? সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। নরওয়ের রাজধানীর নাম কি? অসলো, অসলো, ঠিক আছে? হেলসিঙ্কি কার রাজধানী? হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী। তাহলে ভাই বলো দেখি ভাই পোল্যান্ডের রাজধানীর নাম কি? পোল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়ারশো, ওয়ারশো হচ্ছে ভাই পোল্যান্ডের রাজধানী। এগুলো মনে রাখতে হবে ভাই, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে, এগুলো খুব মানে মুখের আগায় আনসারগুলো তোমার থাকতে হবে, মুখের আগায় থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এগুলো তোমার মুখের আগায় থাকতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, আইসল্যান্ডের মানে তোমার, আমরা যেহেতু নর্থ ইউরোপ পড়তেছি, আইসল্যান্ডের রাজধানীটাও একটু মনে রাখো, রিকজাভিক, ঠিক আছে? আইসল্যান্ডের রাজধানীর নাম কি? রিকজাভিক, এটা একটু মনে রাখো, আসতে পারে। আইসল্যান্ডের রাজধানীর নাম কি? রিকজাভিক। ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। এগুলো মনে রাখতে হবে রে ভাই। ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে তোমার কি? কোপেনহেগেন। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এনিওয়ে, সো আমরা হচ্ছে যাচ্ছি কোপেনহেগেন, এই তো চলে আসলো কোপেনহেগেন, এই তো ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন, ঠিক আছে? এনিওয়ে, এরপরে দেখো হচ্ছে আমরা ভলকান অঞ্চলে চলে যাচ্ছি। ভলকান, ভলকানো, ইয়েস। হ্যাঁ, আমরা কোথায় চলে যাচ্ছি এখন? আমরা চলে যাচ্ছি ভলকান এরিয়াতে, ঠিক আছে? কোন এরিয়াতে চলে যাচ্ছি আমরা? ভলকান এরিয়াতে চলে যাচ্ছি, ঠিক আছে? দক্ষিণ পূর্ব ইউরোপ, বলকান বলা হয় বেসিক্যালি দক্ষিণ পূর্ব, মানে এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের পার্বত্য অঞ্চল, দক্ষিণ পূর্ব ইউরোপের পার্বত্য অঞ্চল। এখান থেকে বেসিক্যালি কি প্রশ্নগুলো আসে আমি তোমাদের বলি, মানে কোনটা বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত না, এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি আসে এই জায়গাগুলো থেকে, ঠিক আছে? তাহলে ভাই দেখো, আমরা দক্ষিণ পূর্ব ইউরোপের পার্বত্য অঞ্চল হচ্ছে তোমার বলকান অঞ্চল। দক্ষিণ পূর্ব ইউরোপের পার্বত্য অঞ্চল কোনগুলা? বলকান অঞ্চল, ঠিক আছে? তাহলে দেখো বলকান অঞ্চলে কয়টা দেশ জানো ভাইয়া? বলকান অঞ্চলে হচ্ছে তোমার 11টা দেশ, 11টা দেশ। আমরা একটু এগুলো একটু মানে মনে রাখতে হবে, ঠিক আছে? বলকান অঞ্চলের কয়টা দেশ? বলকান অঞ্চল, ঠিক আছে? বলকান অঞ্চল, বলকান অঞ্চলের কয়টা দেশ? বলকান অঞ্চলে হচ্ছে 11টা দেশ। কয়টা দেশ ভাইয়া? বলকান অঞ্চলে 11টা দেশ। এখন কথা হচ্ছে ভাইয়া এই 11টা দেশ আমি মনে রাখবো কেমনে ভাইয়া, ঠিক আছে? তোমরা বলো দেখি ভাইয়া 11টা দেশ তুমি কিভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? 11টা দেশ তুমি তোমার কিভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? ঠিক আছে, কিভাবে মনে রাখতে পারো? এইভাবে আমরা মনে রাখতে পারি, ক্রোড়পতি গ্রিসের মন সর্বদা ক্রোড়পতি গিরিশের মন সর্বদা এমবিবিএস পড়ুয়া ক্লাসিক্যাল রোমার জন্য আকুল, ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। এইভাবে একটা আমরা লাইন দিয়ে হয়তো মনে রাখতে পারি। তাহলে চলো আমরা একটু দেখি আসলে কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? কিভাবে মনে রাখতে পারি? ক্রোড়পতি গিরিশের বনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া ক্লাসিক্যাল রোমার জন্য আকুল, ঠিক আছে? আমরা ক্রোড়পতি দিয়ে মনে রাখতে পারি এটা হইতে পারে ক্রোয়েশিয়া। কি বলতে পারি? এটাকে বলতে পারি ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া, ঠিক আছে? কি বলতে পারি ক্রোড়পতি দিয়ে ভাইয়া? ক্রোয়েশিয়া। ক্রোড়পতি দিয়ে কি বলতে পারতেছি ভাইয়া? ক্রোড়পতি দিয়ে বলতে পারতেছি হচ্ছে ক্রোয়েশিয়া, ঠিক আছে? ঠিক আছে। গ্রিস, গ্রিস দিয়ে আমরা কি মনে রাখতে পারি? গ্রিস।
মন্টা, মন্টা নিয়ে আমরা কি মনে রাখতে পারি? মন্টিনেগ্রো, মন্টিনেগ্রো, ঠিক আছে। কি মনে রাখতে পারি মন্টা দিয়ে? মন্টিনেগ্রো, ঠিক আছে। সর্বদা, সর্বদা দিয়ে আমরা কি মনে রাখতে পারি ভাইয়া? সার্বিয়া। এটা দ্বারা আমরা কি মনে রাখতে পারি? সার্বিয়া, ঠিক আছে। এটা দ্বারা আমরা কি মনে রাখতে পারি? সর্বদার দ্বারা সার্বিয়া মনে রাখতে পারি, ঠিক আছে। তারপরে এম, এম দ্বারা আমরা কি তোমার মনে রাখতে পারি? উত্তর মেসিডোনিয়া, মেসিডোনিয়াটা এটা হবে বেসিক্যালি উত্তর মেসোডোনিয়া, ঠিক আছে। বি দিয়ে আমরা কি মনে রাখতে পারি? বসনিয়া এন্ড হার্জেগোভিনা, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, হার্জেগোভিনা, ঠিক আছে, গোভিনা, ঠিক আছে, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, ঠিক আছে, ঠিক আছে। তারপরে ভি দিয়ে আমরা কি বলতে পারি? এখানে ভি দিয়ে বলতে পারি হচ্ছে বুলগেরিয়া, বুলগেরিয়া, ঠিক আছে। এস দিয়ে আমরা কি বলতে পারি? স্লোভাকিয়া, এস দিয়ে আমরা কি বলতে পারতেছি ভাইয়া? স্লোভাকিয়া বলতে পারতেছি। এস দিয়ে আমরা কি বলতে পারতেছি ভাইয়া? স্লোভাকিয়া বলতে পারতেছি, ঠিক আছে, ঠিক আছে। তারপর ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল দ্বারা আমরা কি বলতে পারতেছি? ক্লাসিক্যাল দ্বারা বলতে পারতেছি হচ্ছে আমরা কোসাভো, কোসাভো, ঠিক আছে। রুমার দ্বারা আমরা বলতে পারতেছি কি ভাইয়া? রোমানিয়া, রুমার দ্বারা আমরা কি বলতে পারতেছি ভাইয়া? রোমানিয়া, ঠিক আছে। রুমার দ্বারা আমরা কি বলতে পারতেছি ভাইয়া? রুমার দ্বারা বলতে পারতেছি রোমানিয়া। আকুল, এটা দ্বারা আমরা কি বলতে? আ দিয়ে আমরা বলতে পারতেছি কি? আলবেনিয়া, কি বলতে পারতেছি? আলবেনিয়া, ঠিক আছে, আলবেনিয়া। বুঝাইতে পারছি? 11টা দেশ কি আমাদের হইছে? তাহলে ভাইয়া দেখো এখানে কয়টা দেশ আছে আমরা একটু দেখি, কয়টা দেশ আছে আমরা একটু দেখি, ঠিক আছে। এই একটা দেশ, দুইটা দেশ, তিনটা দেশ, চারটা দেশ, পাঁচটা দেশ, ছয়টা দেশ, সাতটা দেশ, আটটা দেশ, নয়টা দেশ, 10টা দেশ, 11টা দেশ। এই 11টা দেশ হচ্ছে আমার বলকান অঞ্চলের দেশ, এগুলো মনে রাখতে হবে। এই 11টা দেশ থেকেই তোমার প্রশ্ন আসবে নিচের কোনটা বলকান অঞ্চলের দেশ, নিচের কোনটা বলকান অঞ্চলের দেশ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসে। যেমন দেখো, যেমন এখানে আসছে কেমন দেখো, পৃথিবীর কোন অঞ্চল, ঠিক আছে, কোন অঞ্চল মানে বলকান নামে পরিচিত? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপ, এটা হচ্ছে পার্বত্য অঞ্চল, ঠিক আছে। যেমন দেখো এখানে প্রশ্নটা কিরকম করবে জানো? দেখো নিচের কোনটি বলকান উপদ্বীপে অবস্থিত নয়, প্রশ্ন করবে এখানে এরকম করে, মানে কোন জায়গা থেকে বলকান থেকে আসলে কি প্রশ্ন আসতে পারে, এগুলোই তো হচ্ছে ভাইয়া বেসিক, ঠিক আছে। বলকান অঞ্চলে কোনটা অবস্থিত নয় ভাইয়া? নয় বলছে এখানে, নয় হচ্ছে ভাইয়া পর্তুগাল, ঠিক আছে, নয় কে ভাইয়া? পর্তুগাল, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো, এরপরে দেখো, এরপর একটু দেখো, ঠিক আছে, এরপর একটু দেখো, এরপরে দেখো আমরা যেটা পড়বো যুগোস্লাভিয়া, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটা দেশ যুগোস্লাভিয়া, ঠিক আছে। মার্শাল টিটোর নেতৃত্বে যে দেশটা আসলে একটা সময় তোমার পাওয়ারে ছিল, সো যুগোস্লাভিয়া নিয়ে একটু আমরা দেখি, ঠিক আছে। যুগোস্লাভিয়া নিয়ে আমরা একটু দেখি, এখানে অনেকগুলো কাহিনী আছে, আমরা যেহেতু পড়তেছি ভাই, আমরা একটু ডিটেলসে পড়ি না, সমস্যা কি? ডিটেলসে পড়লে তো আমাদের আর সমস্যা হচ্ছে না, তাই না? তাহলে চলো একটু যুগোস্লাভিয়া, হারিয়ে যাওয়া এক দেশ নিয়ে আমরা পড়ি, যুগোস্লাভিয়া, ঠিক আছে। যুগোস্লাভিয়া অনেক কিছু আমি তোমাদেরকে ডিটেলসে পড়াই দিচ্ছি, যুগোস্লাভিয়া নিয়ে একটু পড়ি। কি বলো ভাইয়া? যুগোস্লাভিয়া নিয়ে একটু আমরা পড়ি, ঠিক আছে। সো যুগোস্লাভিয়া একটা সময় হচ্ছে মানে ছয়টা দেশ, 6টা রিপাবলিক দেশ এবং 2টা ফেডারেল রাষ্ট্র নিয়ে হচ্ছে বেসিক্যালি 2টা স্বায়ত্তশাসিত, 6টা রিপাবলিক এবং 2টা স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে যুগোস্লাভিয়া গঠিত হয়েছিল, ঠিক আছে। কিন্তু ভাইয়া, কিন্তু এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল ভাইয়া দেখো, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে বেসিক্যালি যুগোস্লাভিয়া কখন গঠিত হয়েছিল? যুগোস্লাভিয়া গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে 1918 সালে, 1918 সালে গঠিত হয়, ঠিক আছে। তাহলে ভেঙে যায় কখন? 1918 সালে গঠিত হয়, তাহলে যুগোস্লাভিয়া ভেঙে যায় কখন? যুগোস্লাভিয়া ভেঙে যায় কখন? এটা একটা প্রশ্ন আসতে পারে, ভেঙে যায় কখন, ঠিক আছে। যুগোস্লাভিয়া ভেঙে যায় কখন, ঠিক আছে। যুগোস্লাভিয়া ভেঙে যায় বেসিক্যালি 1991-92 সালের দিকে, 1991-92 দিকে ভেঙে যুগোস্লাভিয়া ভেঙে কয়টা স্বাধীন রাষ্ট্রের সূচনা হয়? যুগোস্লাভিয়া ভেঙে হচ্ছে 7টা স্বাধীন রাষ্ট্র হয়। কয়টা স্বাধীন রাষ্ট্র হয়? যুগোস্লাভিয়া ভেঙে 7টা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। যুগোস্লাভিয়া ভেঙে কয়টা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়? 7টা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। তাদের মধ্যে আমরা কারে কারে পাচ্ছি ভাইয়া? তাদের মধ্যে আমরা পাচ্ছি মন্টিনেগ্রো, কোসাভো, তাদের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, মন্টিনেগ্রো, ঠিক আছে, ঠিক আছে, মন্টিনেগ্রো,
কোসাভো, উত্তর ম্যাসেডোনিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, ম্যাসেডোনিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, সার্বিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, ঠিক আছে, উত্তর ম্যাসেডোনিয়া, সার্বিয়া, ঠিক আছে, উত্তর ম্যাসেডোনিয়া, সার্বিয়া, ঠিক আছে, তারপর হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, হার্জেগোভিনা, ঠিক আছে, হার্জেগোভিনা, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, ঠিক আছে, কয়টা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এরপরে হচ্ছে যে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, ঠিক আছে, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, স্লোভাকিয়া একটা, স্লোভানিয়া একটা, ঠিক আছে, স্লোভানিয়া একটা, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আবার সার্বিয়ার সাথে কিছু যুদ্ধের কথা আছে, ঠিক আছে। সার্বিয়ার সাথে হচ্ছে তোমার বসনিয়ার যুদ্ধ, সার্বিয়া বসনিয়ার যুদ্ধ, মানে ড্যাটন চুক্তির কথা একটু পড়াই দিই, সার্বিয়া বসনিয়ার যুদ্ধ, ঠিক আছে, সার্বিয়া বসনিয়ার যুদ্ধ। এখানে একটা কাহিনী আছে, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, বসনিয়া, ঠিক আছে, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, এরা যখন 1991-92 থেকে, ঠিক আছে, সবাই একটু দেখো, বসনিয়া যখন হচ্ছে 1900, মানে বসনিয়া হার্জেগোভিনা এরা বেসিক্যালি মুসলিম অধ্যুষিত ছিল। এরা যখন 1992 সালে তারা কি ঘোষণা করে, তারা যখন হচ্ছে স্বাধীনতা ঘোষণা করে, ঠিক আছে, তখন তাদের সাথে যুদ্ধ কার শুরু হয়, তাদের সাথে যুদ্ধ শুরু হয় কার, সার্বিয়ার যুদ্ধ শুরু হয়, তাদের সাথে কার যুদ্ধ শুরু হয় ভাইয়া, সার্বিয়ার যুদ্ধ শুরু হয়, ঠিক আছে। তো সার্বিয়াকে তোমার থামাইতে বসনিয়া, মানে বসনিয়ার শান্তি রক্ষার্থে সার্বিয়াকে থামাইতে সার্বিয়ার মধ্যে হচ্ছে শান্তিরক্ষী বাহিনী তোমার প্রেরণ করা হয়, ঠিক আছে। তাহলে বসনিয়া যুদ্ধের অবসান কেমনে হয়, বসনিয়া যুদ্ধের অবসান কেমনে হয়, বসনিয়া যুদ্ধের অবসান কেমন হয়, ইটস এ ভেরি, মানে এখানে কিন্তু তোমার সার্বিয়ানরা কিন্তু মানে অনেক তোমার অত্যাচার করছিল, সার্বিয়ানরা কিন্তু অনেক গণহত্যা করছিল, সার্বিয়ানরা কিন্তু অনেক মানে হিউজ পরিমাণে তারা কিন্তু মানে তোমার গণহত্যা তোমার করছিল, ঠিক আছে। বেসিক্যালি বসনিয়া যুদ্ধের অবসান কখন হয়েছিল, ঠিক আছে, 1995 সালে। বেসিক্যালি বসনিয়া যুদ্ধের অবসান হয়েছিল কখন, 1995 সালে, বিল ক্লিনটনের মধ্যস্থতায়। কার মধ্যস্থতায়, বিল ক্লিনটন, বিল ক্লিনটনের মধ্যস্থতায়, বিল ক্লিনটনের মধ্যস্থতায়, মধ্যস্থতায় হচ্ছে তোমার তোমার যুক্তরাষ্ট্রের অহাইও অঙ্গরাজ্যের, ঠিক আছে, কোথায় ভাইয়া, ইউএস এর অহাইও অঙ্গরাজ্যে, ওহিও অঙ্গরাজ্যে ড্যাটন চুক্তি সম্পন্ন হয়। ড্যাটন চুক্তির মাধ্যমে তোমার বসনিয়া যুদ্ধের শেষ হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে আবার সার্বিয়ার সাথে হচ্ছে কসাবোর ঝামেলা হয়। কসাবো যখন স্বাধীনতা ঘোষণা করে তখন কসাবোর উপরেও তারা অনেক মানে অত্যাচার করে, কিন্তু দিন শেষে কসাবোও স্বাধীন হয়। কসাবো স্বাধীন হয় 2008 সালে। ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে তোমার কসাবো। কসাবো হচ্ছে সর্বশেষ স্বাধীন দেশ যারা হচ্ছে ভাইয়া স্বাধীনতা লাভ করে কখন, 2008 সালে, ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ। তাহলে চলো আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করি। যেমন সাম্প্রতিক অতীত বিশ্বের মানচিত্র থেকে যে দেশটার বিলুপ্তি ঘটেছে, কোন দেশটার বিলুপ্তি ঘটেছে, ডেফিনেটলি আমরা বলতে পারি যুগোস্লাভিয়ার। দেখছো, তুমি যখন ডিটেলস গুলো গ্রেপ করতে পারবা তুমি ইজিলি আনসার করতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখানে কি আনসার করতে পারছি, যে বসনিয়া হার্জেগোভিনাকে বিভক্তকারী নদীর নাম কি, এটার নাম মনে রাখো, এটার নাম হচ্ছে দ্রিনা, ঠিক আছে, এগুলোর নাম মনে রাখো, ঠিক আছে। বসনিয়া হার্জেগোভিনা স্বাধীনতা ঘোষণা করে কখন, স্বাধীনতা ঘোষণা করে তারা কখন, 1992 সালে হচ্ছে তারা স্বাধীনতা ঘোষণা করে। বসনিয়া হার্জেগোভিনা মুসলিম অধ্যুষিত এরিয়া কিন্তু এটা, ঠিক আছে। এরপরে দেখো আমরা একটু দেখি এই জায়গায় কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস, সেটা মনে রাখো। কার্ল মার্কস জার্মান দার্শনিক, সে বেসিক্যালি সামাজিক স্তর বিন্যাস, এগুলো গুচ্ছেও বেশি আসে প্রশ্নগুলো, ঠিক আছে। 2017 সালে পৃথিবীর এটা তোমার পালিত হয়েছিল রুশ বিপ্লবের, ঠিক আছে। একটু রুশ বিপ্লব নিয়ে আমরা একটু জানবো, ঠিক আছে। রুশ বিপ্লব নিয়ে আমরা একটু জানি, ঠিক আছে। অনেকগুলো জিনিস আসলে জানতে হবে এর মধ্যে। রুশ বিপ্লব, ঠিক আছে, তাহলে একটু জেনে আসি আমরা রুশ বিপ্লব কি জিনিস, ঠিক আছে। রুশ বিপ্লব যাকে আমরা কি বলি, সবাই একটু মনোযোগ দাও। রুশ বিপ্লব নিয়ে আমরা একটু জানি। রুশ বিপ্লবটা অনেক নাম আছে, তাই না? রুশ বিপ্লবের অনেক নাম আছে, যেটাকে বলা হয় অক্টোবর বিপ্লব বলা হয়, যেটাকে অক্টোবর বিপ্লব বলা হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় অক্টোবর বিপ্লব,
অনেক সময় এটাকে বলা হয় সমাজতান্ত্রিক, অনেক সময় এটাকে আমরা কি বলি সমাজতান্ত্রিক বিপ্লব বলি, ঠিক আছে। অনেক সময় বলশেবিক বিপ্লব বলা হয়, অনেক সময় বলশেবিক বিপ্লব বলা হয়। রুশ বিপ্লব কখন হয়েছিল, ঠিক আছে, বলশেবিক বিপ্লব বলা হয়। কখন হয়েছিল ভাইয়া? 1917 খ্রিস্টাব্দে। কখন হয়েছিল ভাইয়া রুশ বিপ্লব? রুশ বিপ্লব হয়েছিল ভাইয়া 1917 খ্রিস্টাব্দে বেসিক্যালি রুশ বিপ্লব হয়েছিল, ঠিক আছে। রুশ বিপ্লব কয়দিন ছিল? রুশ বিপ্লব ছিল 10 দিন। স্থায়িত্বকাল, স্থায়িত্বকাল হচ্ছে কয়দিন? স্থায়িত্বকাল হচ্ছে ভাইয়া 10 দিন। রুশ বিপ্লবের স্থায়িত্বকাল কয়দিন? 10 দিন। কে নেতৃত্ব দিছিল? নেতৃত্বে কে ছিল? নেতৃত্বে ছিল ভ্লাদিমির ইলিচ লেনিন। ভ্লাদিমির পুতিন বইল না, ঠিক আছে। কে ছিল নেতৃত্বে? ভ্লাদিমির ইলিচ লেনিন। কে ছিল? ভ্লাদিমির ইলিচ লেনিন, ঠিক আছে। ভ্লাদিমির ইলিচ লেনিন, ঠিক আছে। ভ্লাদিমির ইলিচ লেনিন ছিল হচ্ছে তার নেতৃত্বে, ঠিক আছে। ভ্লাদিমির ইলিচ লেনিন কি ছিল? তার নেতৃত্বে ছিল। মানে বুঝাইতে পারছি ভাইয়া? ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখো। তাহলে আমরা দেখি একটু কি ধরনের প্রশ্নগুলো আছে। রুশ বিপ্লব কত সালে সংগঠিত হয়েছে? ডেফিনেটলি ইউ ক্যান সে রুশ বিপ্লব সংগঠিত হয়েছে। এখানে তো রাইট আনসার কত? 1917 সালে, ঠিক আছে। এন্ড দেন বলতে পারো রুশ বিপ্লবের নেতৃত্বকারী দল কোনটি? কোন দলটা নেতৃত্ব দিছিল? বলশেবিক পার্টি। বলশেবিক পার্টি নেতৃত্ব দিছিল, এই জন্য এটাকে বলশেবিক তোমার মানে কি বলা হয়? বলশেবিক রেভলিউশনও বলা হয়, ঠিক আছে। এরপরে দেখো ভাই এখানে কারে পাইছে? দ্য লেডি উইথ ল্যাম্প। এটা তো আমরা জানি ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে দ্য লেডি উইথ ল্যাম্প বলা হয়, ঠিক আছে। এনিওয়ে এরপরে দেখো আমরা কারে পাইতেছি? অক্টোবর বিপ্লবের নেতৃত্ব। অক্টোবর বিপ্লব যেই কথা, রুশ বিপ্লব সেম কথা। কে নেতৃত্ব দিয়েছিল? সিমিলার কোয়েশ্চেন, ভিআই লেনিন কিংবা ভ্লাদিমির ইলিচ লেনিন, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে ভাই কোন লেখকের লেখনীদ্বয় ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল? এইসব জিনিসগুলো আসলে মনে রাখতে হবে। এইসব জিনিসগুলো হচ্ছে তোমাদের অনেক বেশি মনে রাখতে হবে। সো এরপর দেখো কোন লেখকের লেখনীদ্বয় হচ্ছে ফরাসি বিপ্লবে বেসিক্যালি আমাদের অনুপ্রেরণা জাগাইছিল, এই জিনিসটা একটু জানতে হবে, ঠিক আছে। সো মনে রাখবা হচ্ছে রোশো এবং বলতেয়ার, ঠিক আছে। মনে রাখবা এই জায়গায় আনসারটা কি হবে? এই জায়গায় আনসারটা হবে রোশো এবং বলতেয়ার। রোশো বলতেয়ার নিয়ে একটু হচ্ছে পড়ালেখা করতে হবে, বিকজ এই জায়গায় অনেকগুলো হচ্ছে জিনিস আছে। রোশো বলতেয়ার ফরাসি বিপ্লবে অনেক বেশি অনুপ্রেরণা হচ্ছে তারা জাগাইছিল, রোশো ও ভলতেয়ার, ঠিক আছে। তাদের অনেকগুলো অনুপ্রেরণা হচ্ছে তারা জাগাইছিল, ঠিক আছে। রোশো এবং ভলতেয়ার বুঝাইতে পারছি? তাহলে দেখো রোশো হচ্ছে ফরাসি, তার রোশোর কিন্তু একটা বিখ্যাত বই আছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। মনে রাখবা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, তার একটা বিখ্যাত বই আছে, কি তার নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে তার একটা বিখ্যাত বই, ঠিক আছে। তার বিখ্যাত একটা বইয়ের নাম কি ভাই? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে। তারপর দেখো, তারপর হচ্ছে তার একটা বিখ্যাত উক্তি আছে যেটা প্রায় সময় আসে, ঢাবিতেও আসছিল, মানে ঢাবিতেও কিন্তু এই উক্তিটা কিন্তু তার আসছিল রোশোর, ঠিক আছে। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, এই জিনিসটা মনে রাখবা। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, ঠিক আছে। কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলবদ্ধ, সর্বত্রই সে শৃঙ্খলবদ্ধ, ঠিক আছে। সর্বত্রই সে শৃঙ্খলবদ্ধ, ঠিক আছে। শৃঙ্খলবদ্ধ, ঠিক আছে। সর্বত্রই সে কি ভাইয়া? কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলবদ্ধ, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখবা। সর্বত্রই হইতেছে সে শৃঙ্খলবদ্ধ, ঠিক আছে। তারপর ফরাসি তোমার ভলতেয়ার, ফরাসি দার্শনিক ভলতেয়ার কমন সেন্স ইটস নট সো কমন, এরকম একটা তার বিখ্যাত উক্তি আছে, কমন সেন্স, ঠিক আছে। কমন সেন্স ইজ নট সো কমন, ঠিক আছে। এই ধরনের তার একটা বিখ্যাত উক্তি আছে, কমন সেন্স ইজ নট সো কমন। খুবই কিন্তু ডিপলি মিনিংফুল একটা ওয়ার্ড, কমন সেন্স ইজ নট সো কমন, ঠিক আছে। তাহলে ভাই দেখো একটু এই জায়গায় দেখো আনসার রোশো বলতেয়ার। এরপর দেখো বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পৃক্ত? আমরা একটু রুশ বিপ্লব নিয়ে ফরাসি বিপ্লব নিয়ে আমরা একটু দেখি। ফরাসি বিপ্লব, ঠিক আছে। ফরাসি বিপ্লব নিয়ে হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে। ফরাসি বিপ্লব নিয়ে আমরা একটু দেখি, ঠিক আছে। ফরাসি বিপ্লব নিয়ে আমরা একটু দেখি কত বছর, মানে এইটা বেসিক্যালি সময়কাল কখন, ফরাসি বিপ্লবের সময়কালটা কখন,
ফরাসি বিপ্লবের সময়কালটা হচ্ছে 1789 থেকে শুরু করে 1799, ঠিক আছে। মনে রাখবা রুশ বিপ্লব চলছিল 10 দিন, কিন্তু ফরাসি বিপ্লব চলছিল কয় বছর? ফরাসি বিপ্লব চলছিল কয় বছর ভাইয়া? ফরাসি বিপ্লব চলছিল ভাইয়া 10 বছর। ফরাসি বিপ্লব কয় বছর চলছিল? 10 বছর, ঠিক আছে। স্লোগান কি ছিল? এটা স্লোগানটা মনে রাখবা, সাম্য স্বাধীনতা। স্লোগান হচ্ছে কি ছিল? স্লোগান ছিল সাম্য স্বাধীনতা, স্বাধীনতা ভ্রাতৃত্ব, সাম্য স্বাধীনতা ও ভ্রাতৃত্ব, ঠিক আছে। মানে লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, ঠিক আছে। বেসিক্যালি প্রেক্ষাপট কি ছিল? লুই রাজবংশের শাসনের প্রেক্ষাপট, প্রেক্ষাপটটা মনে রাখবা, লুই রাজবংশের শাসনের, লুই রাজবংশের শাসনের অবসান, লুই রাজবংশের শাসনের অবসান ঘটানো, ঠিক আছে। শাসনের অবসান ঘটানো ছিল তাদের লক্ষ্য। লুই রাজবংশের শাসনের অবসান ঘটানো ছিল তার লক্ষ্য। কে নেতৃত্ব দিছিল? এটা নেতৃত্ব দিছিল হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে এটার নেতৃত্ব দিছিল, নেপোলিয়ন বোনাপার্ট, ঠিক আছে। বোনাপার্ট হচ্ছে এটার নেতৃত্ব দিছিল, নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে এটার নেতৃত্ব দিছিল, ঠিক আছে। বেসিক্যালি ফরাসি বিপ্লব কখন শুরু হয়? বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে। বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে হচ্ছে তোমার ফরাসি বিপ্লব শুরু হয়। কত সালে বাস্তিল দুর্গ আক্রমণ হয়েছে? এটাও একটা তোমার 1789 সালে 14 জুলাই, 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে হচ্ছে তোমার ফরাসি বিপ্লব শুরু হয়। এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে তোমার বাস্তিল দুর্গের সাথে কোনটা সম্পৃক্ত? আমরা কি বলতে পারি? বাস্তিল দুর্গের সাথে হচ্ছে ফরাসি বিপ্লব। দেখছো কতগুলো জায়গায় আসতেছে, ফরাসি বিপ্লব হচ্ছে সম্পৃক্ত। এরপরে দেখো ভাই কোন বিপ্লব? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কিংবা লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, এই মূল মন্ত্র দ্বারা অনুপ্রাণিত। ডেফিনেটলি হচ্ছে এটা আমরা বলতে পারি ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত, ঠিক আছে। এরপরে দেখো কোন বিপ্লব? সিমিলার কোয়েশ্চেন, আমরা বলতে পারি। এন্ড দেন দেখো কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। ইটস এ ইজি কোয়েশ্চেন ম্যান, ঠিক আছে। এরপরে দেখো ফরাসি বিপ্লবের মেয়াদকাল কখন হয়েছে? 1789 থেকে 1799 ফরাসি বিপ্লবের তোমার হচ্ছে মেয়াদকাল, ঠিক আছে। এরপর দেখো কোন রাজার শাসনামলে ফরাসি বিপ্লব তোমার ফরাসি বিপ্লব সূচিত হয়? কোন রাজার শাসনামলে? কোন রাজার শাসনামলে ফরাসি বিপ্লব সূচিত হয়? ঠিক আছে, ডেফিনেটলি বলতে পারো রাজা ষোড়শ লুই, ঠিক আছে। লুই রাজবংশের অবসান ঘটানো যে তাদের একমাত্র লক্ষ্য ছিল, ঠিক আছে। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল কি ভাইয়া? পুঁজিবাদ, জাতীয়তাবাদ না, পুঁজিবাদ, ঠিক আছে। পুঁজিবাদ আবির্ভূত হয়েছিল, ঠিক আছে। ফরাসি বিপ্লবের শিশু কারে বলা হয়? বলো দেখি ভাইয়া, ফরাসি বিপ্লবের শিশু কারে বলা হয়? ফরাসি বিপ্লবের শিশু কারে বলা হয় আমার একটু জানাও। ফরাসি বিপ্লবের শিশু কারে বলা হয় আমার একটু জানাও, ঠিক আছে। ফরাসি বিপ্লবের শিশু কিংবা তার আরেকটা উপাধি আছে লিটল কর্পোরাল, তোমার নেপোলিয়নকে বলা হয়, ঠিক আছে। এখানে কিছু জিনিস হচ্ছে আমাদের অবশ্যই তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। নেপোলিয়নের একটা বিখ্যাত উক্তি আছে, এগুলো কিন্তু আসে, অসম্ভব বলে শব্দটি কেবলমাত্র বোকাদের অভিধানে পাওয়া যায়। অসম্ভব বলে শব্দটা কেবলমাত্র বোকাদের অভিধানেই পাওয়া যায়, ঠিক আছে। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড উড বি ফাউন্ড ইন দ্য ফুলিশ ডিকশনারি, ঠিক আছে, এরকম টাইপসের একটা ওয়ার্ড আছে, ঠিক আছে। এরপরে তার একটা বিখ্যাত তারপর হচ্ছে আমাকে একটি ভালো মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দিব, ঠিক আছে। তার আরেকটা সবচেয়ে আমার যেটা পছন্দের তার উক্তি, আম দ্য রেভলিউশন, আম দ্য রেভলিউশন, আম দ্য রেভলিউশন, আম রেভলিউশন, রেভলিউশন, আমি বিদ্রোহ, আই এম রেভলিউশন, তার বিখ্যাত উক্তি, এটা আমার খুব পছন্দ। আম দ্য রেভলিউশন হবে, আম দ্য রেভলিউশন, ঠিক আছে। গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দিব, ঠিক আছে। তো অসম্ভব বলে শব্দটা বোকাদের অভিধানে পাওয়া যায়। এই জিনিসগুলো একটু মনে রাখবা এটা নিয়ে। এরপর দেখো প্রিন্সেস ডায়ানা কোন সরঙ্গপথে তোমার মারা যায়, ঠিক আছে। প্রিন্সেস ডায়ানা, প্রিন্সেস ডায়ানাকে তো চিনো তাই না? প্রিন্সেস ডায়ানা হচ্ছে তোমার হচ্ছে মারা যায় কখন জানো? 1997 সালের 13ই আগস্ট, ইয়েস, 1997 সালের 13 আগস্ট ফ্রান্সের হচ্ছে তোমার হচ্ছে আলমা ডি টানেলে, ঠিক আছে। 1997 সালের 13ই আগস্ট, ঠিক আছে। 1997 সালের 13ই আগস্ট ফ্রান্সে আলমা ডি টানেলে একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর দেখো ম্যাগনা কার্টা কি, ঠিক আছে। ম্যাগনা কার্টা কি ভাইয়া? যেটাকে কি বলা হয় ম্যাগনা কার্টা, এটা খুবই চমৎকার একটা জিনিস, ঠিক আছে। ম্যাগনা কার্টাকে কি বলা হয় ভাইয়া? ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। এটার কি বলা হয় ভাইয়া? ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। কিন্তু ব্রিটিশ
শাসনতন্ত্রের বাইবেল। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় ম্যাগনা কার্টাকে, ঠিক আছে, বাইবেল বলা হয় ম্যাগনা কার্টাকে। তাছাড়া এটা কি ভাইয়া, ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবং তাছাড়া হচ্ছে ভাইয়া প্রশ্নটা এইভাবে আসতে পারে, যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি, ম্যাগনা কার্টা, ঠিক আছে। জিনিসগুলো মনে রাখো। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, জিনিসটা একটু বলো। ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কি, প্রথম প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, আমাকে একটু জানাও দেখি ভাইয়া। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, আমাকে একটু জানাও। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, ঠিক আছে। প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রবার্ট ওয়ালপুল, উনি হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে। প্রথম নারী প্রধানমন্ত্রী কি ভাইয়া, মার্গারেট টেচার, ঠিক আছে। মার্গারেট টেচার হচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী, মার্গারেট টেচার, যাকে আমরা কি বলতাম, আয়রন লেডি বলতাম। মার্গারেট টেচার, যাকে আমরা কি বলতাম, আয়রন লেডি। কেন আমরা আয়রন লেডি বলতাম জানো ভাইয়া, সে হচ্ছে তোমার আর্জেন্টিনার সাথে যখন আর্জেন্টিনার যেটা ফকল্যান্ড দ্বীপ, ঠিক আছে, বেসিক্যালি যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত, তো ওই যুদ্ধে জয়লাভের কারণে ইংল্যান্ড ওই যুদ্ধে হচ্ছে ফকল্যান্ড দ্বীপটা দখল করছিল, তখন হচ্ছে তোমার শাসন ক্ষমতা ছিল মার্গারেট টেচার, ওই জন্য তার নেতৃত্বের জন্য তার কি বলা হইতো, আয়রন লেডি বলা হইতো। আর বর্তমান হচ্ছে তোমার ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে কিয়ার স্টারমার, ঠিক আছে, কিয়ার স্টারমার বর্তমান প্রধানমন্ত্রী, মনে রাখো, ঠিক আছে। এন্ড দেন দেখো ইংল্যান্ডের বর্তমান জাতিগোষ্ঠী কোন বংশোদ্ভূত, মনে রাখো ইংল্যান্ডের বর্তমান জাতিগোষ্ঠী কিন্তু জার্মান বংশোদ্ভূত, ঠিক আছে, জার্মান বংশোদ্ভূত, এটা একটু মনে রাখবা। যুক্তরাজ্যে কোন শাসন ব্যবস্থা চালু আছে, বলো দেখি ভাইয়া। যুক্তরাষ্ট্রে কিন্তু কোন ধরনের শাসন ব্যবস্থা চালু আছে, যুক্তরাষ্ট্রে কিন্তু যেটা শাসন ব্যবস্থা চালু আছে এটা কি ভাই, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। রাজতন্ত্র কিন্তু দুই প্রকার, সসীম অসীম। সসীম বলতে গেলে যেখানে হচ্ছে তোমার রাজার ক্ষমতা কিন্তু একটা সিস্টেমিক সাংবিধানিক পদ্ধতিতে, অতটা ক্ষমতা নাই, একটা সিস্টেমের ভিতর দিয়ে চলে। আর অসীম মানে কি, যেখানে রাজার কথা শেষ, এই কান্না করবে, এই হাসবি, ঠিক আছে, মানে আমি যেটা চাই ওটাই হচ্ছে তোমার মধ্যে ঘটবে। আশা করছি সবাই বুঝতে পারছো। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, মন্ত্রীগণ ব্যক্তিগত যৌথভাবে কার নিকট জবাবদিহি করে, ডেফিনেটলি এখানে হচ্ছে তোমার সংসদের নিকট। কারণ সংসদীয় ব্যবস্থায় তো সংসদটা মানে কি, সংসদটা হচ্ছে তোমার একটা আইন প্রণয়নের জায়গা, এখানেই তো তুমি জবাবদিহি করবা। তোমার যারা পার্লামেন্ট মেম্বার আছে, দে আস্ক ইউ এ কোয়েশ্চেন, ঠিক আছে, দেন তুমি এটা তো রিপ্লাই করবা, তাই না, ঠিক আছে। এরপরে ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রাজা বা রানী কে ভাইয়া, দীর্ঘতম সময় পর্যন্ত কে ছিল, রানী দ্বিতীয় এলিজাবেথ, অনেক লং টার্ম কিন্তু তোমার ক্ষমতায় ছিল, ঠিক আছে। ব্লাসফেমি আইন কোন দেশের, এগুলো একটু মনে রাখো, যুক্তরাষ্ট্রের ব্লাসফেমি আইন, ঠিক আছে। ম্যাগনা কার্টা, সরি, ব্লাসফেমি আইন, সো এরপর দেখ মাসনা যুক্তরাজ্যের হবে, সরি এটা যুক্তরাষ্ট্র না, এটা যুক্তরাজ্যের হবে, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া ম্যাগনা কার্টা কোন সালে কত তারিখে, ম্যাগনা কার্টা কিছু কিছু জায়গায় হয়তো বা আমাদের স্লাইড মেকাররা একটু ফল্ট করেছে, ঠিক আছে, ঠিক আছে। ম্যাগনা কার্টা হচ্ছে, ঠিক আছে, ম্যাগনা কার্টা কার সময় মানে কত, এটা হচ্ছে 1215 সালের 15 জন ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়, ঠিক আছে। তো কিছু জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, কোন দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয়, কোন দেশের পতাকাকে, ব্রিটেনের পতাকাকে বলা হয় ইউনিয়ন জ্যাক। ব্রিটেনের কিছু জিনিস হচ্ছে আমাদের জানতে হবে, ঠিক আছে। ব্রিটেনের পতাকাকে কি বলা হয়, ইউনিয়ন জ্যাক বলা হয়, ঠিক আছে। আবার হচ্ছে আরেকটা জিনিস তোমার আসতে পারে, যে দেশের সংবিধানে লেখা আছে দ্য কিং নেভার ডু রং, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন হয়তো বা থাকতে পারে, ঠিক আছে। হোয়াইট হল কোথায় অবস্থিত, এগুলো আসে, ঠিক আছে। হোয়াইট হল কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্নগুলো আমাকে একটু জানাইতে হবে। হোয়াইট হল কোথায় অবস্থিত, হোয়াইট হল, ঠিক আছে, হোয়াইট হল কোথায় অবস্থিত, ঠিক আছে, হোয়াইট হল কোথায় অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে ব্রিটিশ প্রশাসনিক সদর দপ্তর, ব্রিটিশ প্রশাসনিক সদর দপ্তর, ঠিক আছে, প্রশাসনিক সদর দপ্তর। এটা বেসিক্যালি কোথায় অবস্থিত, যুক্তরাজ্য, ঠিক আছে, যুক্তরাজ্য, ঠিক আছে। আবার যদি বলা হয় বাকিংহাম প্যালেস, তোমার যদি বলা হয় বাকিংহাম প্যালেস কোথায়, বাকিংহাম প্যালেস কোথায় ভাইয়া, জানাও দেখি ভাইয়া, বাকিংহাম প্যালেস কোথায় অবস্থিত, কেউ কি বলতে পারবা? এটা হচ্ছে মানে তোমার রাজপরিবারের বাসভবনকে বলা হয়, রাজপরিবারের বাসভবন মানে ব্রিটিশের যারা রাজপরিবার আছে, রাজপরিবারের বাসভবনকে বলা হয় বাকিংহাম প্যালেস, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। ট্রাফালগার স্কোয়ার কোথায়, ট্রাফালগার স্কোয়ার হচ্ছে যুক্তরাজ্যে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, যুক্তরাজ্য, ঠিক আছে, মানে লন্ডন আর কি, হ্যাঁ, যুক্তরাজ্য লন্ডনে, ঠিক আছে। এরপরে কোন দেশের সংবিধান অলিখিত, ঠিক আছে, কোন দেশের সংবিধান হচ্ছে অলিখিত, এটা জানার আগে হচ্ছে যে আমরা ডেফিনেটলি যুক্তরাজ্য। এরপরে হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবা, কোন দেশের সংবিধান অলিখিত, এটা ঠিক আছে, অলিখিত সংবিধান, ঠিক আছে। এবং
তাদের এই যে অলিখিত সংবিধান, ঠিক আছে, এখানে সংবিধানে কি লেখা থাকে জানো? দ্য কিং ক্যান ডু নো রং, দ্য কিং ক্যান ডু নো রং, ঠিক আছে, এটা তাদের সংবিধানে লেখা থাকে। দ্য কিং ক্যান ডু নো রং, ঠিক আছে, এটা হচ্ছে তাদের সংবিধানে লেখা থাকে। দ্য কিং ক্যান ডু নো রং, ঠিক আছে, এটা হচ্ছে তাদের সংবিধানে লেখা থাকে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো ভাইয়া। এরপরে চলো উত্তর আমেরিকায় চলে যাই। এই মধ্য আমেরিকার এইসব দেশগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, মানে উত্তর আমেরিকার অনেক ভাগে বিভক্ত আছে, যেমন মধ্য আমেরিকার এইসব দেশগুলা, এগুলোতে বেশি সবচাইতে বেশি আসে কি জানো? তোমার রাজধানীর নাম উপনিবেশ কি ছিল, যেমন ভ্যালিজের রাজধানী, গুয়াতেমালার রাজধানী, নিকারাগুয়ার রাজধানী, হন্ডুরাস, এল সালভাদর, কোস্টারিকা, এগুলোর উপনিবেশ কারা কারা ছিল একটু দেখো। প্যানামার রাজধানী কি, ঠিক আছে। এরপরে দেখো যেমন যে মহাদেশের লাংফিশ পাওয়া যায়, লাংফিশ কোথায় পাওয়া যায়? উত্তর আমেরিকাতে, ঠিক আছে। নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ নয়? এই ধরনের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। কিউবা হচ্ছে আমাদের মধ্য আমেরিকার দেশ নয়, ঠিক আছে। এই ধরনের কিছু প্রশ্ন হচ্ছে আমাদের আসবে। কোন নিকারাগুয়ার কোন ভৌগোলিক অঞ্চলে, মানে কোথায় অবস্থিত, মানে এইখানে বেসিক্যালি প্রশ্ন আসবেই হচ্ছে এরকম, মানে এই ধরনের প্রশ্নগুলো এখানে বারংবার আসে, ঠিক আছে। কানাডার পশ্চিমে কোন মহাসাগর, এগুলো মনে রাখবা, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। কোনটি মধ্য আমেরিকার দেশ নয়? মধ্য আমেরিকার দেশ নয় কোনটা? মধ্য আমেরিকার দেশ নয় হচ্ছে তোমার, মানে এই দেশগুলো একটু, মানে কোনটা মধ্য আমেরিকার কোনটা উত্তর আমেরিকার, এগুলো হচ্ছে তোমার একটু মনে রাখতে হবে, ঠিক আছে। কোনটা হচ্ছে তোমার মনে রাখতে হবে। এরপরে দেখো পশ্চিম ভারতীয় হচ্ছে মানে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কোনগুলা, ঠিক আছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ কিংবা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দেশ কোনগুলা? যেমন কিউবা আছে, বাহামা, জ্যামাইকা, হাইতি, ডমিনিকান রিপাবলিক, সেন্ট কিটস এন্ড নেভিস, অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, ঠিক আছে। এদের রাজধানীগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। রাজধানী এবং এদের উপনিবেশ কারা ছিল এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। এদের উপনিবেশ কারা ছিল একটু মনে রাখবা এগুলা। এদের উপনিবেশগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এদের উপনিবেশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখবা, ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাহলে দেখো পশ্চিম ভারতীয়, তো এই জিনিসগুলো একটু ডোমিনিকা, সেন্ট লুইস, বার্বাডোস, গ্রানাডা, ত্রিনিদাদ, এগুলো সবগুলো জিনিস মনে রাখবা। সবাই একটু দেখো, পারলে একটু স্ক্রিনশট তুলে নিও। এই জিনিসগুলো মানে এখান থেকে প্রশ্ন আসে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি আসতে পারে। এই জায়গা থেকে প্রশ্ন আসলে এগুলাই আসবে, এর বাইরে আসবে না, ঠিক আছে। যেমন যুক্তরাষ্ট্রে কিছু মানে তোমার গিয়ে আছে, যুক্তরাষ্ট্রে যেমন গুয়াতেমালা গুয়াতেমালা যেটা জেলখানা আর কি, এটা তোমার কোথায় অবস্থিত? এটা কিউবাতে অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো কিউবার রাজধানীর নাম কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। কিউবার রাজধানীর নাম কি? হাভানা, ঠিক আছে। হাভানা, হাভানা। কিউবা নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে, মানে তোমার চিনির শহর বলা হয়। মানে কিউবার কিন্তু ক্ষেপণাস্ত্র সংকট একটা সময় হয়েছিল, এটা হচ্ছে 1962 সালে। বেশ কিছু কোয়েশ্চেন আছে। চিনির আধার বলা হয় কাকে? কিউবাকে, ঠিক আছে। তাও পৃথিবীর যে ছোট পাখি আছে হারমিন বার্ড, হারমিন বার্ড কোথায় পাওয়া যায়? হারমিন বার্ড পাওয়া যায় হচ্ছে এটা মেইনলি তোমার মানে এটার বার্থ প্লেস হচ্ছে কোথায়? কিউবা, ঠিক আছে। 100টা প্রশ্ন আমরা পড়ে ফেলছি। গুয়াতেমালা বন্দিশালা কিংবা গুয়াতেমালা ডিটেনশন ক্যাম্প, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কিউবাতে অবস্থিত, ঠিক আছে। নিচের কোন দেশটি ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত নয়? ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত নয় কোনটি? কানাডা হচ্ছে তোমার ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত নয়, বাকিগুলো ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত। এরপর দেখো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জগুলো বেসিক্যালি কোথায়? এই যে তোমাকে কিছুক্ষণ আগেই আমি যে স্লাইড দেখাইছি ওখান থেকে সবগুলো প্রশ্ন ঘুরাই ঘুরাই আসবে তোমার ক্যারিবিয়ান সাগর, ঠিক আছে। এরপরে দেখো আমরা একটু যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস নিয়ে একটু দেখি। পৃথিবীর সবচেয়ে বড় দেশ ইউনাইটেড স্টেটস, তোমার ইউনাইটেড স্টেটস নিয়ে একটু আমরা দেখি, ঠিক আছে। তাহলে চলো দেখো যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিছিল কে? যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? আমাকে একটু জানাও। যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? ঠিক আছে, আমাকে একটু জানাও দেখি ভাইয়া। যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি, ঠিক আছে, মার্কিন স্বাধীনতার 100 বছর উপলক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 100 বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিছিল কে ভাইয়া? ফ্রান্স। কে উপহার দিছিল? ফ্রান্স তোমার এই উপহারটা যুক্তরাষ্ট্রকে দিছিল, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরো কিছু প্রশ্ন আমরা দেখি। আমেরিকার জাতীয় দিবস কখন? আমাকে একটা আনসার দাও দেখি ভাইয়া। আমেরিকার জাতীয় দিবস
কখন? ঠিক আছে, আমেরিকার জাতীয় দিবস কখন? আমেরিকা হচ্ছে কাদের থেকে স্বাধীনতা পাইছে? আমেরিকা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাইছে। যুক্তরাজ্য থেকে কখন তারা স্বাধীনতা পাইছিল? 1776 সালের 4 জুলাই। 1776 সালের 4 জুলাই। ঠিক আছে, 1776 সালের 4 জুলাই হচ্ছে তারা স্বাধীনতা পাইছে। এই জন্য 4 জুলাই হচ্ছে তাদের স্বাধীনতা মানে জাতীয় দিবস আর কি। ঠিক আছে, এরপরে দেখো ভাই কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? ডেফিনেটলি যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে সবচাইতে ছোট। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে সবার চাইতে ছোট। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আর যুক্তরাষ্ট্রের পার্লামেন্টকে কি বলা হয়? যুক্তরাষ্ট্রের পার্লামেন্টকে বলা হয় কিন্তু কংগ্রেস। কংগ্রেস, এই জিনিসগুলো মনে রাখিও, এটা কিন্তু আছে। কংগ্রেস কয় কক্ষ বিশিষ্ট? কংগ্রেস কিন্তু 2 কক্ষ বিশিষ্ট। 2 কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, উচ্চ কক্ষের নাম কি ভাইয়া? উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। উচ্চ কক্ষের নাম হচ্ছে কি ভাই? সিনেট। নিম্ন কক্ষের নাম কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে নিম্ন কক্ষের নাম। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য কোনটি? যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য কোনটি? আমাকে একটু আনসার দাও তো কি ভাইয়া। যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য কোনটা? আমাকে একটু আনসার দিতে পারবা কিও? যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য কোনটা? ঠিক আছে, এটা হচ্ছে সর্বশেষ অঙ্গরাজ্য হচ্ছে হাওয়াই। কখন ভাই অন্তর্ভুক্ত হয়? সর্বশেষ অঙ্গরাজ্য কখন অন্তর্ভুক্ত হয়? 1959 সালে। 1959 সালে হচ্ছে 50তম অঙ্গরাজ্য হিসাবে 50তম অঙ্গরাজ্য হিসাবে হাওয়াই হচ্ছে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এরপরে দেখো যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? ঠিক আছে, কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? ওনার নাম হচ্ছে কি ভাইয়া? তোমার আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন কি কি দূর করে? তোমাদের দাস প্রথা বিলোপ করে, কৃতদাস প্রথা বিলোপ করে, এবং হচ্ছে গৃহযুদ্ধ বন্ধ করে। আমেরিকার যে গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধটাও কিন্তু কে বন্ধ করে? আমেরিকার গৃহযুদ্ধ তোমার বন্ধ করে। ঠিক আছে, কৃতদাস প্রথা বিলোপ করে 1863 সালে। ঠিক আছে, এবং গৃহযুদ্ধ 1861 থেকে 65 পর্যন্ত যে গৃহযুদ্ধ চলতেছিল ওটাও কিন্তু তিনি তোমার বন্ধ করে। ঠিক আছে, এবং তিনি হচ্ছে বিখ্যাত গ্যাটিসবার্গ ভাষণ দিছিল, যেখানে ডেমোক্রেসি ফর দ্য গভর্নমেন্ট কি মানে তোমার ডেমোক্রেসি নিয়ে যে বিখ্যাত যেটা সংজ্ঞা আর কি, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই কথাটা উনি তোমার বলছিল। ঠিক আছে, এনিওয়ে এরপরে দেখো গেটিসবার্গ ভাষণ কে দিছিলেন? যেমন আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, কোন আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার 5 দিন আগে, ঠিক আছে, তোমার আব্রাহাম লিঙ্কন মারা গেছিল। মানে উনি কিন্তু আতিথেয়ের গুলিতে মানে তোমার অ্যাসাসিনেট হয়েছে আর কি। ঠিক আছে, মহামন্দা মানে মোকাবেলার জন্য, এটা হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট হচ্ছে তোমার ফার্স্ট ওয়ার্ল্ডের সময় মহামন্দা মোকাবেলার জন্য একটা প্ল্যান নিছিল। ঠিক আছে, তো এটা বলা হচ্ছে আর কি। ঠিক আছে, এরপরে দেখো ভাই যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিল? রোনাল্ড রিগান, মনে রাখো। ঠিক আছে, রোনাল্ড রিগান। চলো এখন আমরা চলে যাচ্ছি, এখন আমরা কোথায় চলে যাচ্ছি? বেসিক্যালি এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণ আমেরিকাতে। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণ আমেরিকাতে। আমি একটু কেন তাড়াতাড়ি বলতেছি, কারণ ইটস এ ম্যারাথন প্রোগ্রাম। আমার টার্গেট ছিল টোটাল 8 ঘন্টার মধ্যে আমার জিকে ডু অর ডাই সিরিজের 8টা ক্লাস যাতে তোমরা শেষ করতে পারো। ঠিক আছে, আর এই টোটাল 8টা ক্লাস আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এরপর দেখো দক্ষিণ আমেরিকার দেশ, দক্ষিণ আমেরিকার 12টা দেশ। ঠিক আছে, দক্ষিণ আমেরিকার 12টা দেশ। এখন 12টা দেশ তুমি কিভাবে মনে রাখবা? ঠিক আছে, দক্ষিণ আমেরিকার এই 12টা দেশ তুমি কিভাবে মনে রাখবা? তোমার জন্য একটা টেকনিক হচ্ছে আমরা ডেভেলপ করেছি। টেকনিকটা যেমন ভি দিয়ে হচ্ছে ব্রাজিল, ভি দিয়ে বলিভিয়া, এ দিয়ে আর্জেন্টিনা, ভি দিয়ে ভেনেজুয়েলা, আই দিয়ে ইকুয়েডর, পি দিয়ে প্যারাগুয়ে, ইউ দিয়ে উরুগুয়ে, জি দিয়ে গায়ানা, সি দিয়ে হচ্ছে চিলি। ঠিক আছে, সবাই একটু দেখো, সি দিয়ে হচ্ছে চিলি, সি দিয়ে কি ভাইয়া? সি দিয়ে হচ্ছে চিলি, তারপর এস দিয়ে সি দিয়ে কলম্বিয়া, এস দিয়ে হচ্ছে সুরিনাম, পি দিয়ে হচ্ছে পেরু। এই 12টা দেশ। ঠিক আছে, এই 12টা দেশ হচ্ছে তোমার মনে রাখতে হবে, এই 12টা দেশ। ঠিক আছে, তাহলে দেখো এই 12টা দেশ, তাহলে আমরা একটু গণি। তাহলে দেখো 1টা দেশ, 2টা দেশ, 3টা দেশ, 4টা দেশ, 5টা দেশ, 6টা দেশ, 7টা দেশ, 8টা দেশ, 9টা দেশ,
10টা, 11টা, 12টা। চলো আমরা কিছু বেসিক আমরা জেনে নিই, ঠিক আছে? দক্ষিণ আমেরিকার বেশ কিছু যেসব প্রশ্নগুলো আসতে পারে দক্ষিণ আমেরিকা থেকে, এগুলো নিয়ে আমরা একটু বেসিক জেনে নিই, ঠিক আছে? দক্ষিণ আমেরিকার বেশ কিছু বেসিক আমরা জেনে নিই, কি বলো? ঠিক আছে, ঠিক আছে, সবাই একটু দেখো। ঠিক আছে, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটা? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী সবাই একটু মনে রাখো। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী, পৃথিবীর দীর্ঘতম কি ভাই পর্বতশ্রেণী? সবাই একটু নোট করে নিবে এগুলো। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী, ঠিক আছে, ঠিক আছে। দক্ষিণ আমেরিকার প্রশস্ত পৃথিবী বা দক্ষিণ আমেরিকার প্রশস্ত নদী, এগুলো প্রশ্ন আসতে পারে। দক্ষিণ আমেরিকার প্রশস্ত নদী, ঠিক আছে। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি ভাইয়া? আন্দিজ পর্বতমালা, আন্দিজ পর্বতমালা, ঠিক আছে। প্রশস্ততম নদী কি ভাইয়া? আমাজন নদী, আমাজন নদী, ঠিক আছে। প্রশস্ততম নদী কি ভাইয়া? আমাজন নদী, ঠিক আছে ভাইয়া। পৃথিবীর উচ্চতম রাজধানী, পৃথিবী বা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানী কি ভাইয়া? লাপাস। উচ্চতম রাজধানীর নাম কি? উচ্চতম রাজধানীর নাম হচ্ছে লাপাস, যেটা বলিভিয়াতে। লাপাস যেটা কোথায়? যেটা হচ্ছে বলিভিয়া, বলিভিয়াতে হচ্ছে লাপাস, ঠিক আছে। বলিভিয়াতে হচ্ছে কি ভাইয়া? লাপাস, ঠিক আছে, ঠিক আছে। পৃথিবীর সর্বদক্ষিণের নগরী, পৃথিবীর সর্বদক্ষিণের নগরী, পৃথিবীর সর্বদক্ষিণের নগরীর নাম কি? পুয়ের্তো উলিয়ামস, পুয়ের্তা উলিয়ামস। পৃথিবীর সর্বদক্ষিণের নগরীর নাম কি? পৃথিবীর সর্বদক্ষিণের নগরীর নাম হচ্ছে পুয়ের্তা উলিয়ামস, ঠিক আছে। পুয়ের্তা উলিয়ামস। এটা ভাই কোন দেশের? এটা হচ্ছে চিলি। এটা কোন দেশের? এটা হচ্ছে চিলি। চল আবার বিভিন্ন দেশ নিয়ে আমরা একটু দেখি আর কি কি আমরা পাই, ঠিক আছে। ওকে ওকে, তারপরে তোমার দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষার দেশ, দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষার দেশ কারা? একমাত্র পর্তুগিজ ভাষার দেশ, ব্রাজিল। একমাত্র পর্তুগিজ ভাষার দেশকে ভাইয়া? দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ঠিক আছে। একমাত্র পর্তুগিজ ভাষার দেশকে? ব্রাজিল, ঠিক আছে, ঠিক আছে, ব্রাজিল। ওকে। পৃথিবীর অর্ধেক কফি ব্রাজিলে, কিন্তু পৃথিবীর অর্ধেক কফি উৎপাদিত হয়। পৃথিবীর অর্ধেক কফি কোথায়? ব্রাজিলে, অর্ধেক কফি, ঠিক আছে। এবং ব্রাজিলের বিখ্যাত একটা নাচ আছে না? বিখ্যাত নাচ মনে রাখবা, বিখ্যাত নাচের নাম কি ব্রাজিলের? সাম্বা, সাম্বা, সাম্বা নৃত্য, ঠিক আছে। এগুলো মনে রাখবা। বিখ্যাত নাচ কি ভাইয়া? ব্রাজিলের সাম্বা, ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা তারপরে বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি? বিশ্বের উচ্চতম জলপ্রপাত, বিশ্বের বড় জলপ্রপাত, বৃহত্তম জলপ্রপাত কি? বৃহত্তম জলপ্রপাত নাইগ্রা, কিন্তু বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস, ঠিক আছে। উচ্চতম জলপ্রপাত, সবচেয়ে উচ্চতম, ঠিক আছে, অনেক উঁচু। উচ্চতম জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল ফলস। কোথায়? ভেনিজুয়েলা। কোথায় ভাইয়া? ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা, ঠিক আছে। কোথায় অবস্থিত? বিশ্বের সর্বোচ্চ মানে উচ্চতম জলপ্রপাত তোমার কি ভাই? ভেনিজুয়েলাতে, অ্যাঞ্জেল ফলস, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এগুলো মনে রাখবা, এগুলো একটু মনে রাখবা। চলো আমরা দেখি এখানে আর কি কি আছে আসলে। যেমন দেখো দক্ষিণ আমেরিকা 12টি দেশ, এটা তো পড়ছি আমরা। যেমন এই জিনিসগুলো একটু মনে রাখবা। ব্রাজিল, গায়ানা, সুরিনাম ছাড়া বাকি সব দেশ স্বাধীনতা লাভ করে স্পেন থেকে, ঠিক আছে। মানে এই দেশগুলো ছাড়া বাকি সব দেশ কোথা থেকে স্বাধীনতা লাভ করে? স্পেন থেকে। যেমন আর্জেন্টিনা, কলম্বিয়া,
তারপর হচ্ছে উরুগুয়ে, প্যারাগুয়ে, এদের ভাষা কিন্তু স্প্যানিশ, ঠিক আছে। ব্রাজিল স্বাধীনতা লাভ করে পর্তুগালের কাছ থেকে, তাই ভাষা পর্তুগিজ। গায়না স্বাধীনতা লাভ করছে কাদের থেকে? ব্রিটেন থেকে। গায়না কাদের থেকে স্বাধীনতা লাভ করছে? গায়না স্বাধীনতা লাভ করছে ব্রিটেন থেকে, তাই গায়নার ভাষা কি ভাই? ইংরেজি। আবার সুরিনাম স্বাধীনতা লাভ করছে নেদারল্যান্ড থেকে, তাই তাদের ভাষা কি ভাই? আর ডাচ। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। এখানে আর তেমন কিছু নাই। তারপর হচ্ছে তাদের একটু রাজধানীগুলো, যেমন এটা এবার আসতে পারে, ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? কারাকাস। ভেনেজুয়েলা নিয়ে একটু উতাল পাতাল চলতেছে, তাই না? এটা একটু আসতে পারে, ভেনেজুয়েলার এটা একটু আসতে পারে, ঠিক আছে, ভেনেজুয়েলার এটা একটু আমাদের আসতে পারে। ওকে, এরপর দেখো এগুলো একটু মনে রাখবা, পারলে একটু স্ক্রিনশট তুলে নাও, তোমার রাজধানীগুলো তোমার একটু মনে রাখবা, ঠিক আছে। ওকে, এন্ড দেন ব্রাজিলিয়া, মানে এটা দেখো, তোমাকে একটা কথা বলি, এটা ব্রাজিলিয়া কিংবা রিও ডি জেনেরিওকে তোমার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও বলতে পারো, ব্রাজিলিয়া বলতে পারো। রিও ডি জেনেরিওকে তোমার ব্রাজিলিয়াও বলা হয়, ঠিক আছে। এরপর দেখো উরুগুয়ের রাজধানীর নাম কি? যেমন দেখো এগুলো ইজিলি পারতো, মন্টেভিডিও, ঠিক আছে। পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে? এগুলো একটু মনে রাখো, তামার খনি, চিলিতে সর্ববৃহৎ তামার খনি। সবচেয়ে বেশি কোথায় কফি উৎপন্ন হয়? ব্রাজিলে সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে কফি উৎপন্ন হয় ব্রাজিলে। বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায়? অ্যাঞ্জেল ফলস হচ্ছে তোমার ভেনেজুয়েলাতে। উচ্চতম জলপ্রপাত, বৃহত্তম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা ফলস, উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস, ঠিক আছে, এগুলো মনে রাখবা। এরপর দেখো ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগালের উপনিবেশ ছিল, ঠিক আছে, এই প্রশ্নগুলো মনে রাখবা। এরপর দেখো ভৌগোলিক রেখার নাম অনুসারে, দেখো ইকুয়েটর, ঠিক আছে, ইকুয়েটর রেখা, ঠিক আছে, ইকুয়েটর রেখা, ঠিক আছে, এটা হচ্ছে ভৌগোলিক রেখার নাম অনুসারে যে দেশের নাম করা হয়েছে, দ্যাট ইজ ইকুয়েটর, ঠিক আছে। এরপরে দেখো চিলি দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত, এই হচ্ছে কথা। এর মাধ্যমে ইনশাল্লাহ আমি তোমাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়ার সবগুলো ইনফরমেশন দিছি। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি মহান আল্লাহ তাআলার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটু ফাস্ট পড়াইছি, কারণ ফাস্ট পড়াইতে হবে। এগুলো হচ্ছে তুমি রিভিশন করবা, এগুলো তোমার রিভিশনের জন্য আমি একদম ফাস্টলি শেষ করছি, যাতে তোমরা 8 ঘন্টার মধ্যে তোমার শেষ হয়। যতটুকু ইনফরমেশন প্রয়োজন, যা যা ইনফরমেশন রিলেটেড, সবকিছু ইনফরমেশন তোমাদের দিছি। ইনশাআল্লাহ আজকে আমি আন্তর্জাতিক ক্লাসের মাধ্যমে তোমাদের জিকে ডু অর ডাই সিরিজের হচ্ছে আন্তর্জাতিক পোর্শনটা শেষ করলাম, এবং আন্তর্জাতিক পোর্শন শেষ করার মাধ্যমে জিকে ডু অর ডাই সিরিজের আমি 4টা ক্লাস শেষ করলাম। 4টা ক্লাস শেষ করার মাধ্যমে তোমাদের খুব অল্প সময়ে আমি বাংলাদেশ থেকে শুরু করে, আন্তর্জাতিক থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সুন্দর একটা রিভিশনের ব্যবস্থা করলাম। সবাই A to Z করবা, এবং কেমন লাগছে, কি তোমার মানে কি জিনিসগুলো তুমি শিখতে পারছো, তুমি কি জিনিসগুলো তোমার ভালো লাগছে, অবশ্যই তুমি ক্লাসে জানাবা। আমি একটু টানা পড়াইছি, একটু তোমাদেরকে রিলেন্টলেসলি পড়াই গেছি। আশা করছি সবাই হচ্ছে জিনিসটা ভালো করে তোমার নোট করে পড়ার চেষ্টা করবা। যেসব ইনফরমেশন দিচ্ছে এগুলো একটু ভালো মতো মানে লিখে একটু পড়লে তোমার জন্য মনে রাখতে সুবিধা হবে। সবাই ভালো থাকো, শুধু সুন্দর থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং নতুন একটা সিরিজ নিয়ে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে সামনে। আসসালামু আলাইকুম সবাইকে।